Hello, viewers. Welcome to Canada Bangladesh Social Justice Action Research Alliance. On this platform, we talk about issues that impact social justice locally and globally. The Alliance consists of a group of academics, activists, artists, writers, poets, and professionals of various backgrounds from around the world who deeply care about protecting and promoting the rights of marginalized groups. We take an active interest in social justice and equity issues. Our goal is to engage in critical conversations that initiate actions to build global solidarity needed for social justice and make the world a more equitable, kind, and compassionate place. Today, we are going to discuss something incredibly important, particularly in Bangladeshi context and in communities where Bangla language is predominantly the language of communication, is unpacking single parenting. Our guest is today Dr. Nasrin Khandekar, Associate Professor, Department of Anthropology, Jahangir University, and Hana Shams Ahmed, PhD student at York University, Canada, and former journalist at Daily Star Bangladesh. For the convenience of our topic and for the audience, also to contextualize, I would request all of us to converse predominantly in Bangla. That would be, incredibly important. And obviously, you can switch whenever you want to. নাসরিন আপা, হ্যানা, অসংখ্য ধন্যবাদ আপনাদের অনেক ব্যস্ততার মাঝখানে খানিকটা সময় করার জন্য এবং এরকম একটা ইম্পর্টেন্ট কনভারসেশনে পার্টিসিপেট করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এই ইম্পর্টেন্ট কনভারসেশনটাকে অ্যাকোমোডেট করার জন্য। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আমি ফার্স্টেই যেটা বলে নিই, মানে ইউজুয়ালি আই ওয়াজ জাস্ট মেনশনিং ইট মিনিটস অ্যাগো, সাধারণত অন্যান্য যে সমস্ত কনভারসেশনে আমার আগে খানিকটা পড়াশোনা করার সুযোগ হয় বা আই হ্যাভ এ বিট অফ নলেজ, কিন্তু আজকের এই টপিকটা এরকম ক্রিটিক্যাল, এত ইম্পর্টেন্ট, কিন্তু মানে I feel awfully unprepared to participate in the conversation, but I am diving in with humility of not knowing and educating myself. এখন প্রথম কথা হচ্ছে এই যে সিঙ্গেল প্যারেন্টিং, এটা ইংরেজি শব্দ, ইংরেজি ফ্রেজ। এখন এটাকে যদি আমরা একটু ডেফিনেশন দিয়ে শুরু করতে পারি, প্রথমেই অনুরোধ করব নাসরিন আপা, তারপরে হ্যানা, আপনারা যদি মানে ওয়ান আফটার আনাদার আপনাদের পয়েন্ট অফ ভিউ থেকে হাউ ডু ইউ ডিফাইন সিঙ্গেল প্যারেন্টিং? আচ্ছা, এখন সিঙ্গেল প্যারেন্টিংকে যেভাবে পশ্চিমে ইংরেজিতে সংজ্ঞায়িত করা হয়, সেটা মূলত হচ্ছে যে একজন বাবা মা অথবা অন্য কেউ হতে পারে, একজনের তত্ত্বাবধানে সন্তানের থাকা, মানে এখানে একজন, বিষয় হচ্ছে সিঙ্গুলারিটি ইজ দ্য ফ্যাক্টর হিয়ার। এখন এটা যে কেউ হতে পারে, এটা বাবা হতে পারে, মা হতে পারে, যে অভিভাবক, যে কোনো অভিভাবক হতে পারে, দাদি নানা নানিও হতে পারে। এবং যদি ক্ষেত্রে ওই অভিভাবকের সাথে একজনের সাথে আরেকজন থাকেন, সেটা উনি ওই সন্তানের বাবা বা মা না হয়েও আরেকজন যদি থাকেন, তাহলে সেটা সিঙ্গেল প্যারেন্টিং থাকছে না। এই এখন এটা যে ভীষণ একটা বড় সংজ্ঞা, এই সংজ্ঞার মূলত আসলে সিঙ্গেল প্যারেন্টিং থেকে দেখা হচ্ছে যে তত্ত্বাবধান কয়জন করছে তার উপরে, মানে সংখ্যার উপরে। সো এটা ডিভোর্সের কারণেও হতে পারে, বিবাহ বহির্ভূত সন্তানের জন্য হতে পারে, যেটা পশ্চিমে বেশিরভাগ ক্ষেত্রেই হয়। বাংলাদেশের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যদি স্বামী বা স্ত্রী মারা যান এবং বিবাহ ডিভোর্স হন, সেক্ষেত্রে সিঙ্গেল প্যারেন্টিংটা দেখা যায়। ফলে বাংলাদেশের ক্ষেত্রে বলবো, সংজ্ঞা হিসেবে আমি দেখবো যে যদি বাবা মা ডিভোর্সের কারণে বা যে কোনো একজনের মৃত্যুর কারণে একজনের তত্ত্বাবধানে সন্তানরা থাকেন, তাহলে সেই প্যারেন্টকে বলা হচ্ছে সিঙ্গেল প্যারেন্ট বলবো আর কি। আচ্ছা, নাসরিন তো খুব ভালোভাবেই মোটামুটি বলেছে। আমি জাস্ট একটু অ্যাড করতে চাচ্ছি যে একটা হচ্ছে যে ডিভোর্সের কারণে বা কোনো একজন পার্টনার মারা যাওয়ার কারণে একটা প্যারেন্ট সিঙ্গল প্যারেন্ট হয়ে যাচ্ছে, বাট এটাও আছে যে কেউ একজন প্যারেন্ট হতে চায়, তার কোনো পার্টনার নেই কিন্তু সে প্যারেন্ট হতে চায়, সেটা আইদার বায়োলজিক্যালিও হতে পারে বা সে অ্যাডপ্ট করেও সে সিঙ্গল প্যারেন্ট হতে পারে। সো অনেক ধরনের সিঙ্গল প্যারেন্ট আছে, যেটা মানে নাসরিনও বললো, আমি জাস্ট একটু অ্যাড করলাম যে কেউ একজন পার্টনারলেস একজন পার্সন
মা বা বাবা হতে চাইতে পারে, সেক্ষেত্রে সে কিভাবে প্যারেন্ট হবে সেটা আইদার বায়োলজিক্যাল অর অ্যাডপ্ট করে হতে পারে। আর আমার ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে যে আমার ডিভোর্সের পর আমি সিঙ্গল প্যারেন্ট হয়েছি। সো এটা জাস্ট আমার একটা পার্সোনাল সাইড অফ ইট। সেটাই, মানে বাংলাদেশের বাস্তবতায় যেহেতু এখন পর্যন্ত নারী বা পুরুষ কেউই একা দত্তক নেওয়ার কথা ঠিক প্রচলিত হয়ে ওঠে নাই, এবং বিবাহ বহির্ভূত সন্তানও প্রচলিত না সে অর্থে। সেই জন্য আমি আসলে বলছি যে বাংলাদেশের বাস্তবতায় বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে ডিভোর্স বা বাবা মা কেউ মারা গেলে এটা হয়, কিন্তু হ্যাঁ, এটা নানা রকম ভাবেই আসলে সিঙ্গেল প্যারেন্টহুড বাস্তবতা তৈরি হতে পারে। বাংলাদেশের সামাজিক আর্থসামাজিক প্রেক্ষাপটে অবভিয়াসলি এখানে অবভিয়াসলি নেডলেস টু সে যে জেন্ডার অ্যাসপেক্ট অনেক চলে আসবে, যে একটা সিঙ্গেল প্যারেন্ট এক্সপিরিয়েন্স অ্যাজ আ ফাদার অ্যান্ড সিঙ্গেল প্যারেন্ট, এবং আমি আই ওয়াজ জাস্ট ওয়ান্ডারিং যে আমাদের কনভারসেশনটা যদি এই দুইটা মানে কনটেক্সটটাতে যদি যেটা আমার মনে হচ্ছে যে আপনাদের দুজনেরই এবং আমাদের তিনজনের কমনলিটি হচ্ছে আমরা তিনজনই প্যারেন্ট। সো একটা বিষয়টা হচ্ছে যে আমরা যদি চিন্তা করি বাংলাদেশের কনটেক্সটে, আবার বাংলাদেশি কমিউনিটি ইন ডায়াসপোরা, এই দুটো জায়গাতে সিঙ্গেল প্যারেন্টের যে সিনারিওটা, সেখানে আমাদের যে মানে সোসাইটাল যে এক্সপিরিয়েন্সগুলা বাচ্চাদের বড় হওয়ার ক্ষেত্রে, তো আমি প্রথমে হ্যানাকে জিজ্ঞেস করবো যে আপনার সিম্পল যে আপনার মানে রিয়ালিটির যদি উই নো দ্যার আর লট অফ চ্যালেঞ্জেস উই ওয়ান্ট টু গো ইনটু দিস কনভারসেশন ইন ডেপথ অফ ইট, যে হোয়াট আর সাম অফ দি মোস্ট মানে কোন কমন যে আপনার জিনিসগুলো যে আচ্ছা ঠিক আছে দিস আর সাম অফ দি কমন চ্যালেঞ্জেস ইউনো সিঙ্গেল প্যারেন্ট হওয়া বাংলাদেশে অথবা দেশের বাইরে। আচ্ছা, আমি তাহলে মানে জিওগ্রাফিক্যালি না বলে জাস্ট সোশ্যাল অ্যাসপেক্ট থেকে বলি। ফার্স্ট অফ অল, আমার ক্ষেত্রে যেটা হয়েছে ডিভোর্সের পর সিঙ্গল প্যারেন্ট। সো মেইন জিনিস হচ্ছে একটা ডিভোর্সকে বা সিঙ্গল প্যারেন্টিংকে এখনো আমাদের সমাজে এটা একটা নেগেটিভলি দেখা হয়, স্পেশালি ডিভোর্সের ক্ষেত্রে আমরা একটা শব্দ আমরা প্রায়ই শুনে থাকি, সেটা হচ্ছে যে a broken family. সো যখনই আমরা ব্রোকেন ফ্যামিলি টার্মটা ইউজ করছি, তখন আমরা বুঝাতে যাচ্ছি যে একটা ডিভোর্স একটা খারাপ জিনিস। এটা আর মানে একটা বিয়ে হলে সেই বিয়েটা হচ্ছে টিকিয়ে রাখা till death do us part, যেটা খ্রিস্টান ম্যারেজে বলা হয়। But it is also an underlying assumption যে কোনো ম্যারেজে, যে একদম until you die you are to remain together. সো সেই ক্ষেত্রে যখন একটা ডিভোর্স হয় সেটাকে সবসময় নেগেটিভলি দেখা হয়, যেটা একটা খারাপ জিনিস হয়েছে, একটা ফ্যামিলি ব্রোকেন হয়ে গেছে। এবং সেই ক্ষেত্রে আমাদের সমাজে যেটা হয় যে একটা নারীর উপরই সবসময় দায়িত্বটা থাকে যে একটা ম্যারেজকে টুগেদার রাখার জন্য। এবং যখন একটা নারী নিজের থেকেই ওই ডিভোর্সের প্রক্রিয়াটা ইনিশিয়েট করে, তখন সেটাকে আরো খারাপভাবে দেখা হয়। কারণ হচ্ছে যে সে এনাফ কি বলবো, সে এনাফ ট্রাই করেনি ওই বিয়েটাকে টিকিয়ে রাখার জন্য। সো সেই ক্ষেত্রে যেটা হয় যে একটা নারী যখন একটা বিয়েই টিকিয়ে রাখতে পারলো না, সে তার কি বলবো, সে তার কোনো স্যাক্রিফাইস করতে রাজি হয়নি, সে হয়তো বিভিন্ন কারণে ওই বিয়ের ইনস্টিটিউশনের মধ্যে থাকতে চায়নি, সেই ক্ষেত্রে শি ইজ অলসো সিন অ্যাজ এ ফেলিয়ার। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে সমাজ তখন তাকে একজন কেপেবল মা হিসেবেও দেখতে পারে না। একটা নারী যে একটা বিয়ে পর্যন্ত টিকে রাখতে পারেনি, সে কিভাবে একটা কেপেবল মা হবে? তখন সিঙ্গল প্যারেন্টিংটাকেও একটা নেগেটিভ আলোকে দেখা হয় আর কি। এবং এটা শুধু আমাদের সোসাইটিতে হচ্ছে সেটা আমি বলবো না, এটা সব সোসাইটিতেই সিঙ্গল প্যারেন্টিংটাকে সবসময় খারাপভাবে দেখা হয়, স্পেশালি সিঙ্গল মাদারহুড। যখন আমরা এখানে কানাডার কথা যদি বলি, যেখানে there are lots of single parents, খুবই কমন একটা জিনিস, কিন্তু তারপরেও আমরা যখন মার্জিনালাইজড কমিউনিটিদের কথা এখানে বলি, ধরেন এখানে যে
নেটিভ কমিউনিটি, ফার্স্ট নেশন কমিউনিটি বা ব্ল্যাক কমিউনিটিদের কথা আমরা যখন বলি, তখন প্রথমেই বলা হয় হ্যাঁ এখানে অনেক সমস্যা আছে, এখানে অনেকগুলো সমস্যার মধ্যে একটা সমস্যা হচ্ছে সিঙ্গল মাদারহুড। সো সিঙ্গল মাদারহুডটাকে একটা খুবই নেগেটিভলি দেখা হয় সমাজে। সো এটা একটা বিষয়। সো আবার সেখানে যখন একটা ডিভোর্স হয় তখন একটা নারীকে আর একটা পুরুষকে খুবই ভিন্নভাবে দেখা হয়। একটা নারী যখন সিঙ্গল মাদার হয়ে যায়, যেটা আমি এবং অনেকের এক্সপিরিয়েন্স শুনেও আমি বলছি, যে তখন তার মাতৃত্বটাকে ফোকাস করা হয়। যেমন তার তো বাচ্চা আছে, সে এখন মা, তার লাইফ হচ্ছে ফোকাসড অন দ্য চাইল্ড। কিন্তু যখন ওইদিকে বাবাকে আবার দেখা হয় যে সে এখন সিঙ্গল ফাদার হয়েছে, কিন্তু তাকে খুব শিগগিরই একটা বিয়ে দিয়ে দেওয়া লাগবে, কারণ সে তো বাচ্চার টেক কেয়ার করতে পারবে না, কারণ বাচ্চার টেক কেয়ার তো একজন মা করতে পারে। সেক্ষেত্রে একটা সিঙ্গল ফাদারকে সে যদি গার্ডিয়ান হয় বা যাই হয়, তখন তাকে কিভাবে খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া যায় সেই চিন্তাটা করা হয়। এবং obviously there's that gender discrimination there. এবং এটার কারণে সোসাইটিতে একজন সিঙ্গল ফাদার বা একজন সিঙ্গল মাদারকে যেভাবে দেখা হয় বা যেভাবে তাকে ট্রিট করা হয় সেটা খুবই ডিফারেন্ট হয়। এবং সেটার কারণে সোশ্যালি ইন্টারাকশনস গুলা একটা সিঙ্গল মাদারের সাথে একভাবে হয়, আবার একটা সিঙ্গল ফাদারের সাথে অন্যভাবে হয়। এবং সিঙ্গল মাদারকে সবসময় দেখা হয় যে সে খুব এক ধরনের একটা ফেলিয়ার, সো তাকে পিটি করা হয় বা তার অনেক সাহায্য লাগবে, সে পারবে না, কি করবে, এরকম অনেক ধরনের জিনিস প্রত্যেকটা দিন on a regular basis তার বিভিন্ন ইন্টারাকশনস, তার সোশ্যাল ইন্টারাকশনসে ওই জিনিসগুলো, ওই অ্যাসাম্পশনস গুলা ফ্রম সোসাইটি তখন ওগুলা ফেস করতে হয়। Wonderfully said. I have so many questions. I was thinking, oh my God. Tashin Appa. হ্যাঁ, যেটা আপনি বললেন যে এটা ভীষণ সিঙ্গেল প্যারেন্টিং অ্যাকচুয়ালি ভীষণ ভাবে জেন্ডার। সিঙ্গেল প্যারেন্টিং বললেই আসলে সিঙ্গেল মাদারহুডকেই ধরে নেওয়া হয়, কারণ হচ্ছে সিঙ্গেল ফাদারহুড অ্যান্ড সিঙ্গেল মাদারহুড ইজ ভেরি ডিফারেন্ট। যেটা হানা ইতিমধ্যে বললো যে সিঙ্গেল প্যারেন্টের কে ঘিরে কতগুলো আইডিয়া আছে আর বাস্তবতা আছে, এবং আইডিয়া আর বাস্তবতার মধ্যে কিছু পার্থক্য আছে। যেমন ধরেন আইডিয়াটা হচ্ছে যে সিঙ্গেল আমরা কেন বলছি, সিঙ্গেল বলছি আমরা এই কারণে যে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে ডিভিয়েশন ফ্রম নিউক্লিয়ার ফ্যামিলি। সো নিউক্লিয়ার ফ্যামিলি হচ্ছে আইডিয়াল, আদর্শ, এবং সেখান থেকে সেটা ভেঙে যে একজন তত্ত্বাবধান করছে। কিন্তু যদি বাস্তবতা দেখি আসলে, তাহলে আমরা দেখবো যে নিউক্লিয়ার ফ্যামিলি আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে হ্যাঁ গত কিছু দশকে এটা বেশ বড় একটা বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে ঠিকই, কিন্তু যেহেতু যখনই বাবা মা দুজনে চাকরি করছেন, তখনই বিশেষ করে নারী তার জন্য, তার সন্তানের দেখাশোনার জন্য তার বাবা মা বা বলতে পারেন স্বামীর যে বাবা মা, তাদের সঙ্গে এক ধরনের সহযোগিতা বা এক ধরনের সম্পর্কের মধ্যে দিয়ে থাকছে শুধুমাত্র সন্তানকে দেখাশোনার জন্য, যেটা কিনা বাংলাদেশের বাস্তবতাতে যেটা পূর্বে ছিল যৌথ পরিবার আরেকটা ফর্ম ধারণ করছে, আরেকটা কাঠামো ধারণ করছে, যেক্ষেত্রে নারী পুরুষ উভয়, স্বামী স্ত্রী উভয় চাকরি করছেন, উপার্জন করছেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আসলে সিঙ্গেল নিউক্লিয়ার ফ্যামিলি স্ট্রাকচারটা, নিউক্লিয়ার ফ্যামিলির কাঠামোটা যেভাবে আমরা আদর্শ হিসেবে দেখি, সে আদর্শটা বাস্তবতায় কখনোই থাকছে না। দ্বিতীয়ত হচ্ছে যে বাস্তবতা যখন একটা যখন যেটা হানা বললো যে ডিভোর্সের যে মতাদর্শ আছে, যে ডিভোর্স একটা মেয়ে তো বিয়ে টিকিয়ে রাখতে পারলো না, সে কিভাবে মানে সন্তানকে ধরে রাখবে। কিন্তু ইন্টারেস্টিংলি সবসময় কিন্তু মনে করা হচ্ছে যে সন্তানের তত্ত্বাবধানের জন্য সবচেয়ে যোগ্য হচ্ছে মাকেই সন্তানের তত্ত্বাবধান করতে হবে। ফলে বাবা যদি না থাকে সিনারিওতে, সেক্ষেত্রে কি হারাচ্ছে, বাস্তবতায় কি হারাচ্ছে পরিবারটা? কারণ যখন একটা নিউক্লিয়ার পরিবারেও কিন্তু
মাকেই বেশিরভাগ ক্ষেত্রে দায়িত্বটা পালন করতে হয় বা পালন করার প্রতি আশা করা হয়, এক্সপেক্ট করা হয় যে সেই সেটা পালন করবে। সেটা হয় যে বাবার আইডিয়া হিসাবে বাবা করবে উপার্জন, মা করবে সন্তানের দেখাশোনা, এই তো হচ্ছে আইডিয়া। তো সিঙ্গেল প্যারেন্টিং ক্ষেত্রে যদি মা হয় সিঙ্গেল মাদারহুড, তাহলে তাকেই হয়তো বা বেশিরভাগ ক্ষেত্রে উপার্জন করতে হচ্ছে, আবার তত্ত্বাবধানও করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে নারীটি সাহায্য পাচ্ছেন তার পার্টনারের কাছ থেকে, অনেক ক্ষেত্রে পাচ্ছেন না। কিন্তু ইন্টারেস্টিংলি আপনি খেয়াল করে দেখেন যে অর্থনৈতিক সহযোগিতাটাই কিন্তু আসলে সিঙ্গেল মাদার হারায় ওই অর্থে, আইডিয়ার অর্থে। পাশাপাশি সে কিন্তু চাইলে তার বাবা মা আছেন বা তার প্রতিবেশী আছেন, তাদের কাছ থেকে নানা রকমের সাহায্য সহযোগিতা নিতে পারেন। ফলে ওই অর্থে আইডিয়া আর বাস্তবতার ক্ষেত্রে এক ধরনের আমরা ফারাক দিতে পারি। আমি কি বোঝাতে পারলাম? আচ্ছা, ফলে হ্যাঁ, পরে দেখা যাচ্ছে যে আসলে আইডিয়াটা হচ্ছে যে মনে করা হয় যে সিঙ্গেল মাদার হচ্ছে একটা ব্যর্থ মা, কারণ সে বিয়েটা টিকিয়ে রাখতে পারেনি। কিন্তু আবার মাই কিন্তু সন্তানের দেখাশোনা করার জন্য মনে করা হয় যে সে একমাত্র যোগ্য। ফলে এমন না যে বাবা যখন সিঙ্গেল প্যারেন্ট একজন বাবা, তখন মনে করা হচ্ছে যে আচ্ছা বাচ্চা তত্ত্বাবধানের জন্য তার একটা বিয়ে করে ফেলা উচিত, তার একটা নতুন মা নিয়ে আসতে হবে। হ্যাঁ, কিন্তু নারীর ক্ষেত্রে কিন্তু সেই আশাটা এক্সপেকটেশনটা করা হয় না, বলা হয় যে নতুন বাবা আসলে সেটা বরং সমস্যা। বাংলাদেশে আইন তাই বলছে। হ্যাঁ, আইনেও নারী যদি তার ডিভোর্সের পরে সে তার সন্তানের তত্ত্বাবধায়ক হিসেবে থাকবে, পুরুষ সন্তানের জন্য 7 বছর, নারী সন্তানের জন্য তার পিউবার্টি পর্যন্ত। কিন্তু সে যদি বিয়ে করে, ফলে তখন আর সে তার সন্তানের অভিভাবকত্ব তত্ত্বাবধান হারাচ্ছে। এবং এই পুরো আইডিয়াটা ভীষণ রকম ভাবে পুরুষতান্ত্রিক এই অর্থে যে নারীকে মনে করা হচ্ছে যে পুরুষের সম্পত্তি। ফলে সে যখন বিয়ে করছে তখন সে আরেকটা পুরুষের সম্পত্তিতে পরিণত হচ্ছে, আর সন্তানটা হচ্ছে তার বাবার সম্পত্তি। ফলে ওই সন্তানের বাবার সম্পত্তি তখন আরেকজন পুরুষের কাছে যেতে পারে না। ফলে এখানে সন্তানকে দেখা হচ্ছে সম্পূর্ণরূপে একটা সম্পত্তি হিসেবে। হ্যাঁ, ফলে এই পুরো ব্যাপারটা এত বেশি জেন্ডার্ড যে এই মধ্যে দিয়ে আইডিয়া আর বাস্তবতার যে স্ট্রাগল, হ্যাঁ, সেই স্ট্রাগলের কথা আমি এটা বললাম। দ্বিতীয়ত যদি আপনি যে প্রশ্নটা করেছেন যে স্ট্রাগল কি, স্ট্রাগলটা আসলে আইডিয়াটাকে ফেস করা, আইডিয়া নানা রকম ভাবে ফেস করা। কারণ যেটা হানা বললো যে আমি দীর্ঘদিন সিঙ্গেল মাদার ছিলাম, এবং যেটা আমি ফেস করেছি যে আমাদের বাস্তবতাতে আমাকে সার্বক্ষণিকভাবে এমনিতেই মা দেখে থাকতে হয়, দ্বিতীয়ত একা মা দেখে আরো বেশি থাকতে হয়, সারাক্ষণই এটা কাঠ গড়ায় দাঁড়িয়ে থাকতে হয়, এবং সবাই দেখে যে সে ঠিক মতো করে পালন করতে পারছে কি পারছে না। এটা খুবই একটা দেখবার পর্যবেক্ষণের বিষয় যে সে কতখানি ভুল করছে, কি ভুল করছে, কিভাবে সমস্যা তৈরি হচ্ছে। এবং আপনি যদি দেখেন, গবেষণা দেখেন, পুরো বিশ্ব জুড়ে যে গবেষণাগুলো হয়, যে পরিসংখ্যানগুলো, যে সিঙ্গেল মাদারহুড, সিঙ্গেল প্যারেন্ট ফ্যামিলির বাচ্চাদের কি কি সমস্যা হয়, নানা রকম সমস্যা, এবং সেই গবেষণাগুলো রিপোর্ট খুব সামনে আসে। অথচ সেই গবেষণাগুলো কোন প্রিমাইজের ভিত্তিতে করা হয় এবং তার যে সমীকরণ, তার যে সমাধান কিভাবে নেওয়া হয়, সেটা যে ভীষণ রকম ভাবে জেন্ডার, সেগুলো নিয়ে কথা হয় না। হ্যাঁ, যে কোন কোন পরিস্থিতি, কারণ সিঙ্গেল মাদারহুডের যে ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জ, সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা সত্য এবং সেটা বাস্তবতা। ফলে আপনি দেখেন এটা আসলে আইডিয়া না, এটা পরিবারের নিউক্লিয়ার পরিবারের আইডিয়ার থেকেও বড় ব্যাপার হচ্ছে অর্থনৈতিক চ্যালেঞ্জ। এই অর্থনৈতিক চ্যালেঞ্জের কথাটা আমরা বলি না, কারণ অর্থনৈতিক চ্যালেঞ্জ বললে আমাদের কাছে মনে হয় যে খুব ঠিক সেন্সেশনাল মনে হয় না। এটা তো আসলে রাষ্ট্র চাইলে এইটা সমাধান করতে পারে। কিন্তু যখন আমরা বলতে থাকবো যে সিঙ্গেল প্যারেন্ট ফ্যামিলির বাচ্চারা স্কুল থেকে ঝরে যায়, তারা ঠিক মতো করে মানুষ হয় না, তখন আসলে আমরা পরিবারের যে মতাদর্শটাকে সেটাকে ধরে রাখার চেষ্টা করছি, এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেই পরিবারের পুরো সমাজের একটা টেন্ডেন্সি থাকে যে কোনোভাবে আমরা পরিবারকে ভাঙতে দেবো না, পরিবার হচ্ছে একটা ইনট্যাক্ট থাকবে, পরিবারে প্রশ্নহীন থাকবে। হ্যাঁ, সেই পরিবারকে একভাবে প্রশ্ন ছুড়ে দেয় সিঙ্গেল প্যারেন্টিং এর যে আইডিয়া, সেটা এবং সে কারণেই আমার মনে হয় যে
সামাজিক মনন একটা হুমকির মুখে পড়ে, এই যে এই চ্যালেঞ্জের মুখে পড়ে। এটা একটা বড় চ্যালেঞ্জ পরিবারের ধারণার জন্য। অ্যাবসলিউটলি। এবং আমার মনে হয় যে আবার মানে এখানে যখন আমরা যখন আমরা সিঙ্গেল প্যারেন্ট নিয়ে কথা বলতেছি, সেখানে একটা ব্যাপার হচ্ছে যে লোকেশন, ক্লাস, এবং আপনি যে কথাটা অলরেডি বললেন, আপনার যে ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জ, একটা ইনক্রেডিবল ইম্পর্টেন্ট কথা বলেন আসলে, সেটা হচ্ছে যে অ্যাজ অ্যাজ মেন, মানে ওদের এক ধরনের না, অনেক 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 প্রিভিলেজ। এবং সোশ্যালি স্পিকিং, যে যখন ডিভোর্স হয় পার্টিকুলারলি, যখন মানে লুক অ্যাট আ ম্যান, ও মানে উই ফিল, যেটা হানাও বললেন যে ও মানে বেচারা, অ্যান্ড হাউ এনি কাইন্ডস অফ অল কাইন্ডস অফ হেল্প ক্যান বি এক্সটেন্ডেড টুয়ার্ডস, মানে বিভিন্ন ধরনের কনসিডারেশন এক্সটেন্ড করা। এবং in order to move on, in order to actually resettle for a man is much easier as opposed to মানে women, এটা হোক বাংলাদেশে কিংবা হোক দেশের বাইরে। তবে এই যে ফাইন্যান্সিয়াল কনটেক্সটে আরেকটা যেটা বিষয় হয়ে দাঁড়ায়, অবভিয়াসলি আমরা, ইটস ভেরি হার্ড, মানে এই সিঙ্গেল প্যারেন্টিং বিষয়টা নিয়ে আলাপ করা ইজ ভেরি হার্ড যদি আমরা ডিভোর্সটাকে যদি বাংলাদেশের এবং এই কনটেক্সটে যদি না আনি। সেটা হচ্ছে যে কিছুদিন আগে I had an interesting conversation with one of my former students and now a prominent journalist in Bangladesh, যে একটা নারীকে হত্যা করা হলো। সে তার শ্বশুরবাড়ি থেকে বলতেছিল যে আমি যদি এখানে থাকি, মানে আই ডোন্ট থিঙ্ক আই ক্যান মেক আউট আ লাইফ ফ্রম হিয়ার। কিন্তু যখন ওই নারীটা যখন বিউজড হয়ে বাবার বাড়িতে আসতেছে, তখন বাবার বাড়ি কিন্তু তাকে ফেরত পাঠিয়ে দিচ্ছে, যে না 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 না, মানে একটু একটু মারামারি তো হবেই, বাট মানে হোয়াটস দ্য প্রবলেম, এই মারামারি সহ্য করেই বা অ্যাবিউজ সহ্য করেই তুমি সংসারটাকে কন্টিনিউ করো। তো এই ক্ষেত্রে মানে দেয়ার ইজ আ লট অফ ফ্যামিলি দ্যাট কন্টিনিউজ ইন অ্যান অ্যাবিউসিভ সেট আপ, যেখানে মানুষের আইডিওলজিক্যাল, ফাইন্যান্সিয়াল, ইন্টেলেকচুয়াল অনেক মানে কম্প্যাটেবিলিটি মানে হতে পারে। তবে একটা বিষয়, যে যখন সিঙ্গেল প্যারেন্টিং কথাটা আসে, যে কথাটা হানাও বললেন এবং নাসরিন আপা বললেন, সেটা হচ্ছে সিঙ্গেল প্যারেন্টিং বলতেই চলে আসে সিঙ্গেল মাদার, মানে মোর দেন ফাদার, সিঙ্গেল মাদার চলে আসে। এবং it creates a male anxiety in us, and one of the most common expression is verbal abuse, মানে aggressive, মানে আমাদের language and all of that. যে recently I read an Facebook post, আমি এই কথাটা প্রায় বারবারই বলি এবং আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে পোস্টটি। আমরা ওনাকে অনেক শ্রদ্ধা করি আমি। তো উনি একটা ইউনিভার্সিটি টিচার, উনি এরকম লিখছিলেন যে সম্প্রতি একটা আলোচনায় এরকম কথা হচ্ছিল যে বাংলাদেশে ডিভোর্স রেটটা বেড়ে গেছে, এর পিছনে একটা ওয়ান অফ দ্য মেইন রিজনস হচ্ছে women are getting educated. So the response of that sister was, yes, it's good that the divorce rate has increased. কারণ why staying in a relationship that is dysfunctional, that is abusive, is it not peacefully part? কিন্তু আরেকটা মানে চ্যালেঞ্জিং কোয়েশ্চেন আমি আপনাদের দুজনের কাছে প্রেজেন্ট করছি। One of the other difficulties, at least in Bangladeshi context, সেটা হচ্ছে once the divorce happens, how do you navigate the social life once? Because you see, you can end a relationship, couple relationship, but when it comes to relationship with your children, there needs to be some amicable solution where you can navigate. At least আপনি যদি, again, I'm not putting the Western society on pedestal at all, মানে I'm not. At least in Western context, in many ways, we can somehow মানে ওই যে co-parenting কনসেপ্টটা বলে একটা কিছু আছে। বাট when it comes to বাংলাদেশের মানে সোশ্যাল লোকেশন, আর এটা যদি বাই এনি চান্স আপনার মানে একটু নট ইন দি আপার সোশিও ইকোনমিক এশালন হয়, তখন তো ভাই বিপদ, মহা বিপদ। Actually, how do you navigate that kind of challenging relationship? And imagine the kind of psychological abuse children can go through. ওই যে কথাটা হানা বললেন, যে broken family, it weighs heavy on them. It weighs heavy on them. So it's not only মানে deeply misogynistic, patriarchal, heavily gendered, and it also how it can create মানে structure. At least I know
many relationship in Western context in Canada, where I have seen parents co-parenting amicably, respectfully, with quite a bit of civility. I don't know. I don't know. Again, maybe I'm saying this at the risk of putting the Western society at the pedestal. I, I just don't know how, when there will be a time when we can also do similar things in Bangladeshi context. That, what we're going to do about it. নাসরিন আপা, যদি আপনি শুরু করেন, পরে হানা যদি আপনি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, যেটা আমি হানার কথা সূত্র ধরে বলতে চাই, যে যেহেতু আমাদের ধারণা, আমাদের একটা প্রচন্ড রকমের মতাদর্শ হচ্ছে যে বিয়েটা টিকিয়ে রাখতে হবে, যাই হোক না কেন, যেভাবেই হোক না কেন বিয়ে টিকিয়ে রাখতে হবে। এবং এই সহিংস সম্পর্কের মধ্যে দিয়ে, যেটা আপনি বললেন, যে যেভাবে একটা প্যানিক তৈরি করা হয় যে ডিভোর্স রেট বাড়ছে, কিন্তু যখন বলা হয় যে ডোমেস্টিক ভায়োলেন্সের কথা, আমরা দেখি যে এত সংখ্যায় নারী তার ঘরে ইন্টিমেট পার্টনার দ্বারা নির্যাতিত হচ্ছে, কিন্তু সেই অনুযায়ী কিন্তু সেই পরিসংখ্যানের সংখ্যাটা কিন্তু ডিভোর্সে যাচ্ছে না। হ্যাঁ, এবং সেক্ষেত্রে সন্তান থাকছে হচ্ছে ওরকম একটা সহিংস পরিস্থিতি, পরিবেশের মধ্যে বড় হচ্ছে। প্রচুর রিসার্চ হচ্ছে যে কিভাবে ডিভোর্স বাচ্চাদের সন্তানের জন্য ড্যামেজিং, কিন্তু এই ব্যাপারে রিসার্চ খুব কম হয় যে কিভাবে একটা পরিবারের সহিংসতা, বিদ্যমান সহিংসতা একটা সন্তানের জন্য কি ভয়ঙ্কর মানসিক ক্ষতির সৃষ্টি করে, যেটা কিনা কোনো কোনো সময় অপূরণীয় ক্ষতি হিসেবে রয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ নাসরিন আপা, থ্যাংক ইউ সো মাচ। কোনো কথা নাই। এবং এবং দেখেন, যেহেতু বাংলাদেশের পরিস্থিতিতে বলা হচ্ছে যে যা কিছুর পরে বিয়েটা টিকিয়ে রাখতে হবে, ফলে যখন একটা মেয়ে স্ত্রী ডিভোর্স করার সিদ্ধান্ত নেয়, সিদ্ধান্তটাকে বাস্তবায়ন করতে গেলে তাকে প্রত্যেকটা ক্ষেত্রে জাস্টিফাই করতে হয় যে তার এই ডিভোর্সটা জাস্টিফাইড, ওকে, যৌক্তিক, এবং সেটার জন্য তাকে প্রমাণ করতে হয়। আমার প্রচুর অভিজ্ঞতা আছে যে একজন নারী উকিলের কাছে গিয়েছেন তার ডিভোর্সের জন্য, বলছে যে আপনার হাজবেন্ড কি করে, আপনাকে পেটায়? না, পেটায় না। আচ্ছা, তাহলে কি ওনার সঙ্গে অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক আছে? না, সেরকম নাই। যদি তাহলে কি আপনাকে ভরণ পোষণ দেয় না? না, সেটাও সমস্যা না। তাহলে ডিভোর্স দিবেন কেন? মানে হচ্ছে যে যদি আপনাকে খাওয়াই পড়ায়, আপনাকে না পেটায় এবং অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক না রাখে, তাহলে আপনার ডিভোর্সটাই জাস্টিফাইড না। নানা ধরন এই যে বনমালিন্য বা একটা অসুখী সম্পর্কের মধ্যে থাকা যে যন্ত্রণা, এবং এটা আমি একটা দেখেছি, এটা প্রতিষ্ঠিত যে একটা শিশু যখন বেড়ে ওঠে, তার যে সবচেয়ে ঘনিষ্ঠ যে যার কাছে সে তত্ত্বাবধায়ক থাকে, সে যদি সুখী না থাকে, সে যদি হ্যাপি না থাকে, তার ডিরেক্ট এফেক্টটা তার সন্তান বা শিশুর উপরে পড়ে, ভীষণ রকম ভাবে পড়ে। এবং এটা প্রতিষ্ঠিত সত্য। কিন্তু দেখা যাচ্ছে যে মারা একটা অসুখী সম্পর্কের মধ্যে থাকছেন, বলছেন যে সন্তানের মুখ চেয়ে থাকছি, অথচ সন্তানের যে কি ক্ষতি হচ্ছে, সন্তান কিন্তু সবই বোঝে, একটা শিশু কিন্তু সমস্ত কিছু বোঝে, তার লাগে স্পঞ্জ, এভরিথিং দে অ্যাবজর্ভ, হ্যাঁ, এভরিথিং দে আন্ডারস্ট্যান্ড। ফলে ওই যে বলা হয় যে সন্তানের জন্য থাকছি, হ্যাঁ, এইটা যে আসলে কত মারাত্মক রকমের ভুল। দ্বিতীয়ত, যখন সে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নাই বের হয়ে আসার, তখন পরিস্থিতি তার মধ্যে অনেক অনেক খারাপ হয়ে যায় এবং ভয়ঙ্কর রকম সহিংসতা তৈরি হয়। এবং ডিভোর্সের প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাংলাদেশের, আমি বলবো যে আমার ঠিক পরিসংখ্যান হয়তো বা গবেষণা হয়নি, কিন্তু আমার দেখা মতে খুব কম ক্ষেত্রেই একজন পুরুষ নারীর ডিভোর্সকে সহজভাবে মেনে নেন, প্রত্যাখ্যানকে সহজভাবে মেনে নেন। ফলে তারা নানা রকমের মামলা দেন স্ত্রীর প্রতি, হ্যাঁ, চুরির মামলা দেন, নানা রকমের মামলা দেন, এবং এটা নিয়ে একটা ভীষণ সংঘর্ষ তৈরি হয়। মানে ডিভোর্সটা হচ্ছে ভীষণ রকমের ভাবে একটা কোর্সিভ ডিভোর্স হয়। তো এর মধ্য দিয়ে যাওয়ার পরে দেখেন, যখন এটা প্রচন্ড, আপনি একটা খুব খারাপ অবস্থা যাওয়ার পরে আপনি সংসারটা ছাড়ছেন, দ্বিতীয়ত সংসার থেকে বের হয়ে আসাটাও আপনার জন্য ভীষণ রকমের কঠিন, তারপরে সন্তানের জন্য একটা অ্যামিকেবল কো প্যারেন্টিং করা তো অনেক দূরের ব্যাপার, তখন এটা ব্যাপারটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়।
কো প্যারেন্টিং এর কথা আমরা পশ্চিমে পড়ি যে কো প্যারেন্টিং এর সুবিধা কি, অবশ্যই একটা সন্তানের জন্য বাবা এবং মা সম্পূর্ণ ভিন্ন। একজন স্বামীর কাছে স্ত্রীর যে সম্পর্ক, সন্তানের সঙ্গে তার বাবা মার সম্পর্কটা সম্পূর্ণ ভিন্ন তার থেকে। ফলে এখানে আসলে আমার সঙ্গে আমার স্বামীর যাই হোক না কেন, সন্তানের তার বাবা মা জন্য তার তার জগৎটা দ্বিখণ্ডিত হয়ে যায়। এবং সে দেখতে পায় যে তার বাবা মা সারাক্ষণ ঝগড়াঝাটি করছে, মারামারি করছে, এবং তার জন্য একটা অসম্ভব রকমের ট্রমা। তো যদি কো প্যারেন্টিংটা করা যায় ডিভোর্সের পর, সেটা হচ্ছে একটা আদর্শ সমাধান। কিন্তু আমরা দেখি যে আমাদের বাস্তবতা এই আদর্শের কোনো জায়গায় নেই। হ্যাঁ, কোন রকম সেই জায়গায় আসতে গেলে যে পরিমাণ মানে যে প্রত্যাখ্যানকে হজম করা, দ্বিতীয়ত একজন নারী আছেন তাদের মধ্যে মানে যে রকম সম্পর্ক খারাপ পর্যায়ে যাওয়ার পরে যে তারা ডিভোর্সে নেন, সেটাকে সন্তানের জন্য তারা সেই রিকনসিলিয়েশন করাটা তাদের জন্য খুব কঠিন। হ্যাঁ, রিকনসিলিয়েশনের জায়গায় পৌঁছতে পারাটা খুবই কঠিন। আর না পৌঁছতে পারলে তখন কো প্যারেন্টটা শুধুমাত্র একটা মেথ, সেটা আরেক ধরনের এফেক্ট পড়ে, আরো নতুন রকমের পর্যায়ক্রমিক ভাবে সন্তানের উপরে একটা প্রেশার পড়ে। এবং এটা আমি নানা রকমের বলতে পারেন যে আমার প্যারেন্টিং তো দেখে দেখে শিখা, প্লাস পড়েও শিখা। এবং সেখান থেকে দেখেছি যে সন্তানের প্রাথমিক যে কেয়ার গিভার, তাকে হতে তার অবস্থানটা যদি খুব নাজুক হয়, ভালনারেবল হয়, সেটা সন্তানের জন্য খুবই ইনসিকিউর একটা সিচুয়েশন তৈরি করে। সো ইট হ্যাজ টু বি ভেরি ভেরি স্ট্রং where she stands, মানে একটা সন্তান কিভাবে কোথায় দাঁড়াচ্ছে, তার দাঁড়ানোর জায়গাটা হতে হবে খুব শক্ত। এবং সেইখানটা কোনোভাবেই সেখানে যদি সে দেখে সেই জায়গাটা নড়ে যায়, তখন তার জীবনটা নড়ে যায়, তার পায়ের তলে কোনো মাটি থাকে না। ফলে এইটার জন্য অন্তত একজন প্যারেন্টের প্রতি তার অন্তত, যদি দুজন নাও হয়, অন্তত একজন প্যারেন্টের প্রতি তার 100% নিরাপত্তামূলক সম্পর্ক থাকাটা খুবই জরুরি। এবং আমার কাছে মনে হয় যখন কো প্যারেন্টিং সম্ভব হয় না, তখন সিঙ্গেল প্যারেন্টিং এবং সেটা খুবই শক্ত, দৃঢ় এবং সিকিউর সিঙ্গেল প্যারেন্টিং খুব জরুরি। এবং সেটাই আমি আমার ব্যক্তিগত জীবন দিয়েও আমি দেখেছি। এবং আমি দেখেছি যে টক্সিক সম্পর্কের থেকে একা সম্পর্ক, যে সম্পর্কগুলো খুব বিষাক্ত হয়ে দাঁড়ায়, সেখান থেকে একটা সন্তানকে দূরে রাখাটাই সবচেয়ে বড়, আমি বলবো, প্যারেন্টিং সমাধান এই বিদ্যমান বাস্তবতায়। হ্যাঁ, আদর্শ কো প্যারেন্টিং হতে অ্যাকচুয়ালি আদর্শ, সত্যিকার অর্থে এটাই আদর্শ। কিন্তু এই আদর্শের আসলে খুবই আমি মনে করি, আমি দেখি না এর আদর্শের কোনো বাস্তবতা বাংলাদেশের সমাজে সহজে পাওয়া যায় না। এটা খুবই কঠিন, খুবই দুরূহ, খুবই বিরল। অ্যাবসলিউটলি। এবং একটা পয়েন্টে যে একটা ডকুমেন্টারি টরন্টোতে হয়েছিল, আমি জানি না মানে হানা আপনার সুযোগ হয়েছিল যাওয়ার, সেটা হচ্ছে আনটাইং দ্য নট ডকুমেন্টারি। তো সেখানে আমরা সবাই জানি রোমানা মঞ্জুরকে নিয়ে। হ্যাঁ, রোমানা মঞ্জুর, হ্যাঁ। তো ওনার সাথে I had the opportunity to actually talk to her in person, after the premiere of the documentary. তো এই যে আপনি একটু আগে নাসরিন আপা যে কথাটা বললেন, যে এত ইম্পর্টেন্ট একটা কথা বললেন যে সংসারটাকে টিকায় রাখতে হবে, বাট ইট ক্যান হ্যাপেন যে মানে ইট ইজ ইম্পসিবল যে আপনি ইউ ক্যানট গ্যারান্টি যে মানুষ দে উইল স্টার্ট আ জার্নি অ্যাট আ পয়েন্ট, বাট অ্যাজ দ্য জার্নি কন্টিনিউস পিপল গ্রো অ্যাপার্ট। মানে অ্যান্ড দিস ইজ নট মানে রকেট সায়েন্স, দিস ইজ নট মানে সামথিং বিয়ন্ড ইয়োর রেলম অফ আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু ওই যে অ্যাডহিয়ারিং টু আ মিথ যে আমাকে এইটার সাথেই থাকতে হবে, দ্যাট মানে কোন ধরনের টক্সিক ইমপ্লিকেশন মানে ইম্প্যাক্ট ইট ফলস অন। কারণ ইউ আর মানে ওয়েন ইউ আর টক্সিক রিলেশনশিপ, যে কথাটা আপনি বললেন যে ইয়েস ইউ ডোন্ট হ্যাভ এন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, ট্রু, yes, when your husband is not abusive, yes, it may happen that he is financially supporting you, but despite that it may not be a relationship that is dependent on love. এবং এখানে একটা ক্যাপিটালিজমের মানে কথাটা আমাকে বলতে হয়, সেটা হচ্ছে যে মানে এটা কিন্তু খুব রিসেন্ট রিয়ালিটি, যখন উই আর গোয়িং ইনটু আ কাইন্ড অফ রিলেশনশিপ যেখানে উই আর এক্সপেক্টিং each other to be able to contribute to our mental well-being, our emotional well-being, happiness,
মানে if you think about just a century ago, আগের যে মানে ম্যারেজ সেটআপটা, it was essentially for economic survival. So it's a very modern concept যে আমার পার্টনার আমার ওয়েলবিং, আমার হ্যাপিনেসে কন্ট্রিবিউট করবে, এটা আমার মানে ড্রপ ইন অ্যানালিসিসটা। কিন্তু রোমানা মঞ্জুর যদি মানে if she was and in her documentary that says that the reason what made her husband furious was the fact that rejection, he couldn't handle the rejection. হানা, আপনি এটাকে কিভাবে দেখেন? এখানে আসলে অনেকগুলো বিষয় একসাথে এসছে, and these are all very very important. এগুলো আলাদা আলাদা করাও যেমন ডিফিকাল্ট, আবার একসাথে করাও ডিফিকাল্ট। বাট একটা জিনিস যেটা বারবারই আমাদের কথার মধ্যে চলে আসছে সেটা হচ্ছে যে অ্যাবিউসের কথা যেটা আপনি বলছেন, হ্যাঁ, যে যেটা নাসরিনও বললো যে একটা লয়ার, ইনফ্যাক্ট শুধু লয়ার না, এটা আমি অনেকের কাছ থেকে শুনেছি যে তারা তাদের মেন্টাল হেলথের কারণে হয়তো থেরাপিস্টের কাছে গেছে, এবং থেরাপিস্টও এই প্রশ্নগুলাই অনেক সময় করেছে যে আচ্ছা অ্যাবিউজ মানে কি ধরনের অ্যাবিউজ হচ্ছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের সোসাইটিতে আমরা প্রথমত হচ্ছে যেটা বলে যে মারধর করেছে কিনা, মারধর করেনি, আচ্ছা তাহলে মানে অ্যাবিউজ বলতে তাহলে তুমি কি বুঝাচ্ছ? কারণ অ্যাবিউজ বলতেই বোঝায় হচ্ছে যে মারধর করে হয়তো গায়ের দাগ ফেলে দিয়েছে, বা কোনো একটা ফিজিক্যাল একটা ম্যানিফেস্টেশন থাকতে হবে সেই অ্যাবিউজের। অ্যাবিউজটা আমরা এখনো ইমোশনাল অ্যাবিউজ যেটাকে বলে, এবং যেটা একটা পেট্রিয়ার্কাল সোসাইটিতে নারী পুরুষের সম্পর্কের মধ্যে এটা অনেক সময় অর্গানিক্যালি ঢুকে যায়, যে একটা নারীকে একটা সম্পর্কের মধ্যে থাকতে হলে তখন তাকে অনেক ধরনের স্যাক্রিফাইস করতে হয়, অনেক ধরনের অ্যাডজাস্টমেন্ট করতে হয়, এবং যখন সেই অ্যাডজাস্টমেন্টগুলো অনেক কিছু হতে পারে। অনেকের ক্ষেত্রে আছে যে চাকরি করা যাবে না, বা চাকরি করলে বিকাল 5টার মধ্যে চলে আসতে হবে, যদি 5টার মধ্যে না আসে তাহলে খারাপ দেখায়। সন্ধ্যার সময় একটা নারী এরকম রাত 9টার সময় তার পুরুষ কলিগ তাকে নামিয়ে দিয়ে যাচ্ছে, বা সে একা আসছে, সেই জিনিসগুলোর মধ্যে একটা স্টিগমা থাকে। তখন ওইগুলার কারণে ফ্যামিলির মধ্যে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়। এক্সপেকটেশনস যেগুলো থাকে যে উইকেন্ডসে হয়তো বা একজন নারী তার হাজবেন্ডের ফ্যামিলিকে দাওয়াত দিবে, খাওয়াবে, এগুলো না করতে পারলে তখন তাকে এক ধরনের ফেলিয়ার হিসেবে দেখা যায়। এরকম অনেক ধরনের অনেক সাটল কিছু জিনিস থাকে যেগুলো এক্সপেকটেশন বেশিরভাগ নারীদের কাছ থেকেই থাকে, এবং যখন সেই এক্সপেকটেশনস গুলো তারা তখন মিট করতে পারে না, তখন এক ধরনের ইমোশনাল অ্যাবিউজ যেটা হয়, সেগুলাকে কিন্তু কেউ কখনো অ্যাবিউজ হিসেবে দেখে না। অনেক ধরনের ইমোশনাল অ্যাবিউজই হয়, খুব সাটল হলেও এটা লং টার্ম যখন চলে তখন এটা আনবেয়ারেবল একটা পর্যায়ে চলে যায় আর কি। ওগুলাকে আসলে অ্যাবিউজ হিসেবে দেখা হয় না। তো সেই ক্ষেত্রে ওগুলা মানে লয়ার বলেন, বা আপনি থেরাপিস্টের কাছে যাচ্ছেন, থেরাপিস্ট বলেন, বা আপনার ফ্যামিলি মেম্বারদেরকে বলেন, তারা কিন্তু ওই জিনিসগুলো বুঝতে পারে না যে একটা নারী যখন সে তার মতো করে তার লাইফটা লিড করতে পারছে না, কিন্তু তার হাজবেন্ড কিন্তু ঠিকই পারছে, তার কিন্তু ওই ধরনের স্যাক্রিফাইস গুলো ইউজুয়ালি করা লাগে না। সে হয়তো রাত 10টার সময় বাসায় আসছে, এটা একটা পুরুষ আসতেই পারে, এটা কোনো ব্যাপারই না। রাত্রেবেলা আসা একটা পুরুষের খুবই নর্মাল একটা বিষয়। বা সে তার বন্ধুদের সাথে হয়তো খেলতে যাচ্ছে, কোনো কিছু একটা খেলতে যাচ্ছে। এখানে যেমন একটা গলফটা খুব খুব একটা অ্যাকসেপ্টেবল পুরুষদের মেল একটা কি বলবো স্ট্যাটাস সিম্বল। এরকম অনেক কিছু আছে, হয়তো তাস খেলা বা এরকম কিছু একটা, তারা রাত 10টা 11টা 12টা পর্যন্ত খেলছে। কিন্তু একটা নারী যদি এরকম রাত 10টা 11টা পর্যন্ত তাস খেলে বাড়িতে ফিরছে, এটা একেবারে মানে কোনোভাবেই অ্যাকসেপ্টেবল একটা বিহেভিয়ার না। সো এই ধরনের ইমোশনাল যখন ওই ইনইকুয়ালিটিটা একটা রিলেশনশিপের মধ্যে এক্সিস্ট করে, এবং একটা নারীকে যখন ওই ধরনের স্যাক্রিফাইস গুলা করতে শুরু করতে হয়, যে
এই জিনিসগুলো আমি করব না, কারণ এটা আমি এখন একটা ফ্যামিলি, একটা ওয়াইফ, আমার একটা ওয়াইফের একটা ইমেজ মেনটেন করতে হবে। সেটা যখন তার জন্য ডিফিকাল্ট হয়ে যায়, বা যে কোনো কারণেই হোক ইমোশনালি অ্যাবিউজড হচ্ছে তার হাজব্যান্ড বা হাজব্যান্ডের ফ্যামিলি দ্বারা, ওগুলা কিন্তু আসলে কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না আন্ডার দ্য টার্ম অ্যাবিউজ। হ্যাঁ, সো ওটা একটা বিষয়। আরেকটা জিনিস হচ্ছে যেটা আমরা কিছুটা বলছিলাম, আপনি বলছিলেন ইকোনমিক অ্যাসপেক্টস এর কথা, বাট বিয়ন্ড দ্যাট যখন একটা সিঙ্গল প্যারেন্ট, সিঙ্গল মাদার স্পেশালি, আর নাসরিন একটা কথা বলছিল যে কাঠগড়ায় দাঁড় করানো হয়। হ্যাঁ, ওই কথাটার সূত্রেই আমি বলছি যে একটা নারীকে কিভাবে, একটা সিঙ্গল মাদারকে কিভাবে কাঠগড়ায় দাঁড় করানো হয়। কারণ একটা এটা যে কোনো ফ্যামিলির যে কোনো প্যারেন্টসই বলবে, একটা বাচ্চা রেজ করা, it's a very difficult task and parents make mistakes all the time. এমন কোনো ফ্যামিলি নাই যেখানে মিস্টেকস হয় নাই, ভুল হয়েছে, আচ্ছা বাচ্চার সাথে খারাপ ব্যবহার করা হয়েছে, বা বাচ্চা হয়তো বা অন্যায় কিছু একটা করেছে, স্কুলে কাউকে মেরেছে, বা স্কুলে কোনো একটা খারাপ কিছু করেছে, বা হয়তো একটা টিনেজারের কথা যদি বলি, সে সিগারেট খেয়েছে, একটা 14-year-old সিগারেট খেয়েছে, বা যে কোনো একটা অন্যায় করেছে বা খারাপ কাজ করেছে, বা ইভেন পড়াশোনায় খারাপ করছে, বাচ্চা পড়াশোনায় খারাপ করছে, খুব একটা ভালো করছে না। এই ধরনের প্রবলেমস উইথ চিলড্রেন ইজ ইউনিভার্সাল। কিন্তু যখনই এই প্রবলেমগুলা একটা সিঙ্গল মাদারের আন্ডারে একটা চাইল্ড করে, তখন সোল রেসপন্সিবিলিটি তখন যায় সিঙ্গল মাদারহুডের উপর। সে হচ্ছে সিঙ্গল মাদার, এই কারণে তার বাচ্চাকে সে ঠিক করে রেজ করতে পারছে না, এই কারণে তার বাচ্চা অন্যায় কাজ করছে, বা এই কারণে বাচ্চা 13 বছর বয়সে সিগারেট খাচ্ছে, বা হয়তো বা যে কোনো খারাপ কিছু একটা করছে আর কি। তখন সোল রেসপন্সিবিলিটিটা, তখন সোল রেসপন্সিবিলিটিও না, সোল অ্যাকিউজেশনটা তখন সিঙ্গল মাদারের এগেনস্টে থাকে। কিন্তু একটা লাভিং ফ্যামিলি, বা সো কল লাভিং ফ্যামিলি, বাবা মা সহ নানা নানি দাদা দাদি সবাই ইনভলভড, এরকম একটা ফ্যামিলিতেও যখন বাচ্চাদের সাথে সমস্যাগুলো হয়, তখন কিন্তু মাকে, অবশ্য মাকেও ব্লেম করা হয়, সেই ক্ষেত্রেও মাকে ব্লেম করা হয়, বাট তখন সিঙ্গল মাদারহুড তো আর থাকে না, তখন হচ্ছে হ্যাঁ মা হয়তো ঠিকভাবে দেখাশোনা করছে না, খেয়াল রাখছে না, সো ওই জিনিসটা সবসময় মাদারের উপরই পড়ে। বাট যখন সিঙ্গল মাদার থাকে, তখন হচ্ছে সিঙ্গল মাদারহুডটা তখন হয়ে যায় হচ্ছে মেইন ফোকাস। সো এই জিনিসগুলো আমি বলবো খুব কি বলবো, সিঙ্গল প্যারেন্টিং এর ক্ষেত্রে একটা বড় অ্যাসপেক্ট। এখন আমি একটা মানে লেট মি ডু বি সরি, আপা কিছু বলতে চাচ্ছিলেন? না, আমি আসলে হানার সঙ্গে একটু যুক্ত করতে চাচ্ছিলাম যে এই যে আদর্শ যে সারাক্ষণ যে কাঠগড়ায় থাকতে হয়, সিঙ্গেল মাদারহুডের একটা ইন্টারেস্টিং পার্থক্যটা হচ্ছে যে মাকেও তো আসলে সন্তানের জন্য যে কোনো অন্যায়ের জন্য সবসময় মাকে অভিযুক্ত করা হয়। কিন্তু সিঙ্গেল মাদারের ক্ষেত্রে একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে সিঙ্গেল মাদারের যে জাজমেন্ট, যে বিচার সেখানে থাকে, তাকে প্রমাণ করতে হয়, শুধু প্রমাণ করতে হয় না যে সে ভালো মা, তাকে প্রমাণ করতে হয় যে সে একজন অ্যাসেক্সুয়াল মা। এবং এইটা এবং তার একমাত্র সত্তা হচ্ছে তার মা, তার মাতৃসত্তা। সে যখন বিয়ের সম্পর্কের মধ্যে থাকে, তখন সে স্ত্রী, কারো সন্তান, তার নানা রকম ভূমিকা আছে। কিন্তু যখন সে সিঙ্গেল মাদার, তার একমাত্র গ্রহণযোগ্য পরিচয় হচ্ছে সে একজন মা, তার আর কোনো সত্তা নেই। ফলে সে কি করছে না করছে, কার সঙ্গে যাচ্ছে, কখন আসছে, মানে বিয়ের সম্পর্কের মধ্যে থাকলে তার পরিবারের একটা কনসার্ন, বিয়ের সম্পর্কের বাইরে থাকলে তখন এটা সমাজের কনসার্ন। যেটা হয়, যেটা হানা বলছিল যে মানে আসলে নিউক্লিয়ার বিয়ের যে সংজ্ঞা এবং বিয়ের মধ্যে নারী স্বামী স্ত্রীর যে ভূমিকা, যে আদর্শ, সেটাই তো ভীষণ রকম ভাবে জেন্ডার।
এখন তার যে আদর্শ, আমরা নাটক সিনেমায় সারাক্ষণ দেখছি, সেই আদর্শের মধ্যে একজন নারী যখন থাকে, একজন ইমানসিপেটেড নারী যখন থাকে, একজন পড়াশোনা শিখছে যখন, এখন বাংলাদেশের বাস্তবতা দেখেন যে আমরা ছেলে সন্তান এবং মেয়ে সন্তানের মধ্যে কিন্তু আসলে খুব একটা বেশি পার্থক্য করা হয় না। সবাইকে আমরা শিক্ষা দেওয়া হচ্ছে, তার সবাইকে একটা পর্যায় পর্যন্ত একই রকম করে মানুষ করা হয়। আমাদের আগে জেনারেশনে হয়তো বা মাছের 2 টুকরা ছেলেকে দেওয়া হতো, মেয়েকে দেওয়া হতো 1 টুকরা, কিন্তু এখন কিন্তু আমরা বড় হয়েছি মোটামুটি আমার ভাইদের সঙ্গে সমান সুযোগ সুবিধা পেয়ে। সেই মেয়েটাই যখন বিয়ের পরে একটা বিয়ের পরের জীবনে যাচ্ছে, তখন সে দেখে যে একদমই আমাদের বৈবাহিক যে আদর্শের ধারণাটি একদম বদলায়নি। এখানে নারীকে হতে হবে একদম ত্যাগী। তো এইটা তার জন্য ভীষণ রকম ভাবেই, তার জন্যই খুব কঠিন। এখন যখন পারিবারিক সামাজিক আদর্শটাই আনচ্যালেঞ্জ, প্রশ্নহীন, অপরিবর্তিত রয়ে যায়, তখন ব্যক্তি মানুষরা তাদের নিজেদের সম্পর্কের মধ্যে পরিবর্তন নিয়ে আসে। এবং আমরা দেখতে পাই যে হ্যাঁ, যখন স্বামী বা স্ত্রী পরস্পরের বোঝাবুঝির মধ্যে দিয়ে এই প্রতিবন্ধকতাটা বের হয়ে আসে, সেই সম্পর্কটা টিকে থাকে বা সুখের থাকতে পারে বা অ্যাবিউজিভ হয় না। কিন্তু যখন আপনি ওই আদর্শে গা ভাসিয়ে দেয়, কোন রকম ভাবে উত্তরণের চেষ্টা করে না কেউই, নারী পুরুষ উভয় করে না, স্বামী স্ত্রী উভয় করে না, ওই নারী ছেলের বউ, মেয়ের জামাই, স্বামী স্ত্রী ওই টিপিক্যাল আদর্শের মধ্যে থাকে, সেই আদর্শ, সেই জায়গাটা তো ভীষণ রকমের নারীর জন্য অ্যাবিউজিভ। তো সেই পরিস্থিতির মধ্যে থাকাটাই তো খুবই যন্ত্রণাদায়ক। ফলে বিয়ে ভেঙে গেলে যে আমাদের যে হাই 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 রব উঠে, হ্যাঁ, আমি তো মনে করি যে যতক্ষণ না পর্যন্ত এই পরিবর্তনটা না আসছে, হ্যাঁ, বিয়ে যত বেশি ভাঙবে, বিয়ে ভাঙার মধ্য দিয়ে আসলে এই পরিবর্তনটা আসবে, এবং তখনই আমরা সত্যিকারের একটা হয়তোবা সমতা ভিত্তিক, সমতার বৈবাহিক সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবো। আমরা যদি বিয়ের মধ্যেকার এই চ্যালেঞ্জগুলো না করি, পরিবারের এই চ্যালেঞ্জগুলো না করি, তাহলে এই জিনিসটা ভাঙবে না, এই পরিবর্তনটা আসবে না। সো ওই যেটা বললাম যে দুটো বিষয় আমি জাস্ট হানার সঙ্গে যুক্ত করার জন্য কথা বললাম। নাও লেট মি বি ডেভিলস অ্যাডভোকেট। আমি আপনাকে ওই যে আমরা সোশ্যাল সায়েন্সে গবেষণা লেখার সময় আগে পজিশনালিটি লিখি, তো মানে আমি আপনাকে পজিশনালিটি দিচ্ছি। সেটা হচ্ছে যে মানে আমার জন্ম পাবনার একেবারে গ্রামে, ওখান থেকেই মানে আমার এসএসসি পাস করা, এবং আমার সোশ্যাল লোকেশন মানে লার্জলি ইন দ্য রুরাল কমিউনিটিস। আচ্ছা, তো এই যুগটাকে নাসিম ভাই বললেন যে পার্থক্য করা হয় না, অ্যাবসলুটলি করা হয় না। আমার কাছে মনে হয় যে মানে একদম এম্পেরিক্যালি স্পিকিং সেটা হচ্ছে যে দ্যাট ইজ ইন এ পার্টিকুলার সোশ্যাল মানে ক্লাস। কিন্তু আপনি যদি রুরাল বাংলাদেশে যান, একদম গ্রামের দিকে যান, যেখানে অ্যাটলিস্ট সো আমি আপনাকে আরেকটা কনটেক্সট বলি যে উই রান স্কুলস ইন রুরাল বাংলাদেশ। সো আমাদের ওয়ান অফ দ্য কমন মানে উইদাউট at the risk of, I mean, I often use this line that, you know, sometimes it is better to speak from the space of liminality, not saying things, but also not implicating yourself. You know, sometimes, you know, we have to coin the truth, you know, code the truth. সেটা হচ্ছে যে one of the challenges, সেটা হচ্ছে বাচ্চারা স্কুলে আসে, ওদের বিয়ে সেট হয়ে যায়। ইটস নট দ্যাট দেয়ার, ইউ নো, দেয়ার প্যারেন্টস আর মানে ইভেন কি বলে যে আজকে সকালবেলাও, you know, I was one of the young women, and I was having conversation with her, is that, you know, she is in এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারে পড়ে, তার বিয়ে ঠিক হয়েছে, কোন ছেলেটার সাথে বিয়ে ঠিক হয়েছে she doesn't know. I mean, she couldn't, like I was asking her question, the only thing that response was like, you know, her lowered gaze. She pretty much doesn't know anything about the, you know, guy that, you know, she's getting married to. এবং ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পরেই তো ফার্স্ট ইয়ার, তো তখন ওর বয়স কত হবে, হয়তো 17-18 হবে। সো ইমাজিন যে কোন লেভেলে মানে শি ইজ গেটিং ইনটু আ রিলেশনশিপ, অ্যান্ড দ্যাটস দ্য রিয়ালিটি। এখন আমি ডেভিলস অ্যাডভোকেট হই, সেই জায়গায় যেমন ধরেন দ্য ফিমেল gatekeepers of patriarchy, যে the role মানে how a lot of women because of patriarchal social structure তারা যে internalize করে যে মানে ওই patriarchy-কে কন্টিনিউ করার জন্য, যে কিভাবে women in অনেক কেসে নারীরাই মানে they become in many cases মানে the worst challenges মানে to actually continue or to thrive in a social relationship, let alone divorce, তো মানে অ্যাবিউসিভ রিলেশনশিপটা কন্টিনিউ করার জন্য আমার কাছে মনে হয় না যে আমরা ডিভোর্সটাকে আলাদা করতে পারবো। মানে এভরি টাইম সিঙ্গেল প্যারেন্টিং এর কথা যদি বাংলাদেশের কনটেক্সটে বলি, অনেক জায়গাতে ডিভোর্স চলে আসে।
আবার হচ্ছে a lot of women এই যে মানে আমরা বাংলাদেশের কনটেক্সটে বলি যে অবলা নারী বা মানে কথা বলতে পারে না, চুপচাপ থাকে, যা তাকে যা বলা হয় সে তাই করবে। মানে ব্যাপার হচ্ছে যে উই রেইজ ইয়াং উইমেন ইন মেনি মেনি কেসেস, সেটা হচ্ছে যে তোমার এন্টায়ার ওয়ার্ল্ডটা হচ্ছে তোমার হাজব্যান্ড, তোমার এন্টায়ার ওয়ার্ল্ডটা হচ্ছে টু রেইজ, অ্যান্ড দেন হোয়াট হ্যাপেন্স দ্যাট শি কনস্ট্রাক্টস হার আইডেন্টিটি অ্যারাউন্ড মানে দি হাজব্যান্ড, অ্যারাউন্ড দি চিলড্রেন আর হোয়াটস এভার. Now, when that marriage gets threatened and going towards মানে understanding it's on rocky ground, then she starts losing the sense of self. She's losing her identity, and then she goes into a মানে panic. এখন মানে তখন আবার ওই সিচুয়েশনটাকে মানে সোশ্যালি কিভাবে এক্সপ্লয়েট করা হয় টু অ্যাকচুয়ালি ওয়ার্সেন হার ভালনারেবিলিটি ফার্দার, আরও সিচুয়েশনটাকে আরও ভালনারেবল করা, আরও ডিফিকাল্ট করা। তো সেই সেট আপে আমি মনে হয় যে অনেস্টলি যেটা বলবো সেটা হচ্ছে যে আই উড রিকোয়েস্ট মানে বোথ অফ ইউ টু কনসিডার যে আসলে হোয়াট ইজ দ্য রুরাল কনটেক্সট। এবং এখন পর্যন্ত বাংলাদেশের কিন্তু মাত্র মেজরিটি পপুলেশন কিন্তু ঢাকায় থাকেন, এবং ঢাকার ভেতরে কিন্তু আপনি যদি দেখেন মানে যে যাদেরকে আমরা বলতেছি ইন্ডিপেন্ডেন্ট ইমানসিপেটেড উইমেন, তাদের সংখ্যাটা খুবই স্মল ফ্র্যাকশন, মানে খুবই খুবই স্মল ফ্র্যাকশন। যেমন আমার আপন বোন, শি ওয়াজ ম্যারিড এট দ্য এজ অফ 12 and she became a widow at the age of 24 with 2 children. মানে and I'm telling you, আমরা 11 ভাই বোন। I mean, except my youngest sister who had the opportunity to go to university and graduate from university, none of my other sisters had a say in their marriage. They were just said, মানে উচ্ছুরি তোর বিয়ে, দ্যাটস ইট, মানে কোনো প্রশ্ন নাই তো, মানে কনভারসেশন নাই তো। তো এই জায়গায় আমি often I run into an issue যে how do you have discussion around women's issue, মানে feminist issues, where we can actually take class issue intersectionality to understand that how, যেমন for example, this is needless to say that violence against women needs to be addressed. This is needless to say that the gendered aspect of like being a single parent needs to be discussed. But how this thing gets discussed when a garments worker gets divorced, when a garments worker gets abandoned. আপনাকে এই বিষয়টা প্রসঙ্গটা তোলার জন্য খুবই খুবই ধন্যবাদ। কারণ হচ্ছে যে আমি নিজেও লক্ষ্য করছিলাম যে আমাদের আসলে আলোচনাটা খুব ভীষণ রকম ভাবে মধ্যবিত্ত ডিসকোর্সের মধ্যে সীমাবদ্ধ আছে, এবং সত্যি কথা যেটা হচ্ছে আমি এবং আমার নিজের এবং হানা দুজনেরই ব্যক্তিগত অভিজ্ঞতাটা এর মধ্যে থাকার কারণে আমরা দুজনেই হয়তো বা এর মধ্যে রয়ে গেছি। ফলে সেখান থেকে নিজেকে বের করে নিয়ে সে একটা বৃহত্তর জায়গাতে দেখতে পারাটা হয়তো বা আমাদের নিজেদের জন্য একদম একজন সমাজতাত্ত্বিক হিসেবে আমার সেটা জরুরি। ফলে আমি যেটা বলবো যে খুবই ধন্যবাদ এটা বলার জন্য যে সত্যিকার অর্থে যে মধ্যবিত্ত স্বামী স্ত্রীর আদর্শ, বিয়ের আদর্শ, নিউক্লিয়ার পরিবারের আদর্শ, এগুলো নিয়ে যে যখন আমরা কথা বলছি সেগুলো আসলে আদর্শ, কিন্তু বাস্তবতায় এই মধ্যবিত্ত বাস্তবতাগুলো হয়তো বা নিম্নবিত্ত বা নিম্নবর্গের নারীদের জন্য হয়তো বা আদর্শ হিসেবে দেখা হয়, কিন্তু সেটা অনেকটা দূরে এবং নানা ধরনের ইন্টারসেকশনাল ক্ষমতার সম্পর্কের ডিল করেই একজন প্রান্তিক নারী তাদের জীবনকে তারা গড়ে ওঠেন। নানা ধরনের নেগোসিয়েশন তাদেরকে করতে হয় ক্লাসের সঙ্গে, জেন্ডারের সঙ্গে। তাদের অনেক নারীর জন্যই হয়তোবা একটা পরিস্থিতিতে বিয়েটা হয়তোবা এক ধরনের ফাইন্যান্সিয়াল সলিউশন। আবার দেখা যাচ্ছে যে স্বামী ছেড়ে চলে গেল বিয়ের কদিন পরে, হ্যাঁ, তখন সে সেখান থেকে এসে অথবা একটা জায়গাতে সে ফ্যাক্টরিতে একটা চাকরি নিল বা একটা শ্রমিক হিসাবে আসলো। তার সন্তান আছে, সন্তানকে হয়তো বা সে রেখে আসছে বাবা মার কাছে, অথবা সে নিজে নিয়ে এসেছে। ফলে তাদের জীবনটা আসলেই ওই সিঙ্গেল প্যারেন্টিং বললে খুব কমই কভার করে। হ্যাঁ, খুব কমই সিঙ্গেল, যেটা আমি শুরুতে বলেছিলাম যে ডিভোর্সের ক্ষেত্রে এবং পার্টনার মারা গেলে, কিন্তু আমরা যখন নিম্ন বর্গের নারীদের ক্ষেত্রে দেখি যে অনেক ক্ষেত্রেই আনুষ্ঠানিক ডিভোর্সও হয় না, জাস্ট ছাড়াছাড়ি হয়ে চলে যায় বা থাকে না একসঙ্গে, হাজবেন্ড ছেড়ে চলে গেছে। এটাই হচ্ছে কমন প্র্যাকটিস।
তো সেই ক্ষেত্রে বলবো যে এটা নানা রকম ভালনারেবিলিটি, নানা ধরনের প্রান্তিকতার সঙ্গে এটা এমন ভাবে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে আছে যে এই আমি মনে করি সেক্ষেত্রে সমাজতাত্ত্বিকদের ভীষণ রকম গবেষণা খুবই প্রয়োজন, এবং আমি আসলে আমার অবস্থান থেকে আমার পক্ষে কথা বলাটা খুব কঠিন। একে তো আমি প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে নাই, দ্বিতীয়ত আমি তাদের সঙ্গে কোনো কাজও করিনি, এই বিষয়ে কোনো কাজ করিনি। ফলে আমি শুধু একদম বাইরে থেকেই বলতে পারি। আমি তবে বলবো যে হ্যাঁ, আমাদের এই মধ্যবিত্ত ডিসকোর্সের সিঙ্গেল প্যারেন্টিং এর বাইরে গিয়ে দেখাটা অসম্ভব জরুরি। এবং একটা জিনিস বলতে চাচ্ছি যে আপনি যেটা বললেন যে এজেন্সি, একজন নিম্নবর্গের নারী যে যখন নানা রকমের ক্ষমতা কাঠামোর সঙ্গে সে যখন নেগোসিয়েশন করে, এই নেগোসিয়েশনের মধ্যে দিচ্ছে তার এজেন্সি, তার তার বৃত্তটাকে সে একটু একটু করে বড় করে, তার চলাফেরার জায়গাটা, তার ব্রিদিং স্পেসটাকে একটু বড় করে, এবং এটা একটা কনস্ট্যান্ট এজেন্সির জায়গা, কনস্ট্যান্ট নেগোসিয়েশনের জায়গা। এবং এইখানে কিন্তু সে অবলা না, যেটা আপনি বলেন, সে কিন্তু অবলা নারী না। হ্যাঁ, সে পুরুষতন্ত্রের যে পুরুষতন্ত্রের যে যুক্তিগুলো কখনো কখনো ম্যানিপুলেট করে, যেটা আপনি বললেন যে কোনো কোনো ক্ষেত্রে যে নারী হয়তোবা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। এবং আমি বলবো যে একজন আমাকে এই প্রশ্নটা প্রায় করা হয় যে অনেকেই বলে যে নারী শত্রু তো নারী, কিন্তু মুশকিল আসলে যে নারীর শত্রু নারী না, নারীর শত্রু পুরুষতন্ত্র। হ্যাঁ, এবং পুরুষতান্ত্রিক নারী হতে পারে, পুরুষতান্ত্রিক পুরুষ হতে পারে, এবং এটা আসলে ব্যক্তি জৈবিক পুরুষ না, জৈবিক নারী না, এটা হচ্ছে তন্ত্র, এটা সিস্টেমের সমস্যা। এবং এই সিস্টেমের সঙ্গে আমরা নেগোসিয়েট করেই আমরা প্রত্যেকেই পুরুষতান্ত্রিক। আমি নিজেকে নারীবাদী হিসেবে দাবি করি বা দেখতে যাই, কিন্তু আমার মধ্যেও অসংখ্য পুরুষতান্ত্রিক প্রবণতা আছে। আমরা তো সমাজেরই একজন, আমাদের সমাজের বাইরে না। আমরা সমাজের প্রত্যেকটা জিনিসকে নিয়ে আমরা চলি। ফলে এই নেগোসিয়েশনের মধ্যে আমরা থাকি, আমরা যেমন থাকি তেমনি একটা নিম্নবর্গের নারীও থাকে। এবং যখন যে বলা হয় যে বিয়ের পরে যৌতুকের জন্য শাশুড়ি পিটাচ্ছে, শাশুড়ি একটু পিটায় অনেক ক্ষেত্রে, তো শাশুড়ির জন্য তো ওটাই তার ক্ষমতার জায়গা, ওইটুকুই তো তার আছে। সেও তো পুরুষতান্ত্রিক এই ক্ষমতাগুলোকে ম্যানিপুলেট করে তার মধ্যে থেকে যেটুকু সে পেতে পারে সেটুকু সে পাওয়ার চেষ্টা করে যাচ্ছে। তো এটার মধ্যে আমরা এত ওতপ্রোতভাবে যুক্ত, এত এন্টাঙ্গলড, এটাকে বলবো যে এটাকে আসলে একটা মতাদর্শিক কাঠামো হিসাবে দেখাটা, বাইরে থেকে দেখাটা দেখতে হয়তো বা পারি, কিন্তু এটা একেবারেই টাইডি কোনো বিষয় না। এটা নানা ধরনের ক্ষমতা কাঠামো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে আছে, এবং নানা ধরনের নেগোসিয়েশনের মধ্যে দিয়ে প্রত্যেকটা নারী, আমি সহ নিম্নবর্গের নারী, নেগোসিয়েট করে টিকে আছে। ধরুন আমি যেমন এখন বলি যে আমি দীর্ঘদিন সিঙ্গেল প্যারেন্ট ছিলাম, এখন আমি সিঙ্গেল প্যারেন্ট না, আমি বিবাহিত, এবং আমি এটা আমার এই কাঠামোগত সুবিধাটি আমি খুবই আনন্দের সঙ্গে ভোগ করি। হ্যাঁ, আমি বুঝতে পারি যে আমি কি সাংঘাতিক রকম ভাবে কাঠামোগত সুবিধাজনক অবস্থানের মধ্যে আছি। ফলে এটা তো আসলে আমি এটা আমি ইউজ করছি। আমার বৈবাহিক সম্পর্কের মাধ্যমে আমার পার্টনারের যে বৈবাহিক বিয়ের যে বিয়ের যে নিউক্লিয়ার ফ্যামিলির যে আদর্শে এবং তার যে সুবিধা, সেগুলো আমি উপভোগ করছি, এবং সেটা আসলে পুরুষতান্ত্রিক সমাজের মাধ্যমে আমি পাচ্ছি সেই সুবিধাগুলো। ফলে আমিও যে একেবারে সেই সুবিধাটা নিচ্ছি না তা তো না, নিচ্ছি। এই আর কি। অ্যাবসলিউটলি এবং আপনি খুব সুন্দর করে মানে আপনার মতো এত সুন্দর করে বাংলায় আমি বলতে পারতেছি না। মানে আমার মানে দুঃখজনক হলো সত্য কথা, পড়াশোনাটা মানে অধিকাংশ ছিল ইংরেজিতে। সো মানে একটু খানিকটা মানে নিজের ফকির লাগতেছে যে আই ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট, কিন্তু আমার ওই ভাষাটা খুঁজে পাচ্ছি না। যে নারী বা পুরুষ এটা কিন্তু দেহের সাথে সম্পৃক্ত না এন্টায়ারলি, যে আমি হয়তো দেহে হতে পারি একজন নারী, কিন্তু আমি যে আদর্শের মাধ্যমে নিজেকে পরিচালিত করি সেটা পুরুষতান্ত্রিক হইতে পারে, এবং ইন মোস্ট কেসেস সেটাই হচ্ছে রিয়ালিটি ইন মোস্ট কেসেস। এবং সেটা যখন মানে নিম্নবর্গের নারীদের ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে এই যে একটু আগে যে কনভারসেশন পয়েন্টের যেটা বলছিলাম, সেটা হচ্ছে এখন পর্যন্ত এখন মানে ইন আওয়ার সোশিও ইকোনমিক কনটেক্সট মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত বা বিত্তশালী নারীরা দে ক্যান থিঙ্ক অ্যাবাউট যে আপনার ওই যে আমি আমার পার্টনারশিপে বা ম্যারেজে মানে দেয়ার ইজ সাচ এ থিং কল হ্যাপিনেস,
ফুলফিলিং ম্যারেজ ইন লাভ অ্যান্ড এটসেট্রা। কিন্তু নিম্নবর্গের নারী ক্ষেত্রে তার ইকোনমিক সার্ভাইবিলিটি ইটস লাইক এরকম যে, আমি যদিও এটা খুব বাজে অ্যানালজি হবে হয়তো, যে ইটস লাইক হোয়াইট ফেমিনিজম, মানে ওয়েজ অফ আন্ডারস্ট্যান্ডিং উইমেন্স ইস্যু, অ্যান্ড যখন বেল হুকস এসে বলতেছে ওয়েল ওয়েট এ মিনিট, মানে ইটস নট সো সিম্পল, তাই না? তো ওইভাবে বোঝার ক্ষেত্রে হ্যাঁ না সরি, মানে এই পয়েন্টটা বলা জরুরি বোধ করছিলাম। না, হ্যাঁ, না অবশ্যই ফিরোজ। আর আপনি যে প্রশ্নটা করেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং এটা মনে হয় আমাদের প্রথম থেকেই মানে জিনিসটা ওভাবে ফ্রেম করা খুবই ইম্পর্টেন্ট, যে আমি আর নাসরিন যখন সিঙ্গেল প্যারেন্টিং নিয়ে কথা বলছি, আমাদের এক্সপিরিয়েন্স, আমাদের ব্যাকগ্রাউন্ড, আমাদের রিয়ালিটি, এটা পুরোপুরি একটা খুবই মিডল ক্লাস প্রিভিলেজড একটা জায়গা থেকে আমরা বলছি। সো ওই জিনিসটা অ্যাকনলেজ করা খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ মানে ক্লাস ইজ সাচ অ্যান ইম্পর্টেন্ট ইস্যু ইন আওয়ার সোসাইটি, এবং যেটা আমরা একেবারেই অনেক সময় কি বলবো আমাদের ব্লাইন্ডার্স গুলো পুট করে আমরা আমাদেরকে নিয়ে কথা বলি, ওই ক্লাস বিষয়গুলো তখন আমাদের কনভারসেশনে অনেক সময় আসে না। যেহেতু আমার রিসার্চ বা আমার কাজের ক্ষেত্রে বা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে ওই জিনিসগুলা আমি ওভাবে গবেষণার মধ্যেও আসেনি, সো আমি হয়তো ওই জিনিসগুলা সম্বন্ধে অত ভালোভাবে বলতে পারবো না, কিন্তু আমি অ্যাকনলেজ, মানে আমরা যখনই কথা বলি তখন ওই জিনিস, এই অ্যাকনলেজমেন্টটা খুব, আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমাদের নিজস্ব পজিশনটা বলে দেওয়া খুব ইম্পর্টেন্ট, সেই ক্ষেত্রে যাতে এটাকে কনফ্লেট করে না ফেলা হয় উইথ আদার issues that come up because of economic marginalization. সো সেই জিনিসগুলো আমরা ফেস করি। যেমন ধরেন আমার যখন ডিভোর্স হয়েছে, আমি মাই প্যারেন্টস ওয়ার ভেরি সাপোর্টিভ, আমি আমার বাবা মার বাসায় থেকেছি, আমার তখন বাসা ভাড়া দিতে লাগেনি, খাওয়া দাওয়া পেয়েছি, আমি আর আমার ছেলে, আমার মা রান্না করতো, আমরা খেতাম। আমি তখন ডেইলি স্টারে আমি জার্নালিস্ট হিসেবে চাকরি করছিলাম, সো আমি দুপুরবেলা আমার ছেলেকে আমার মার কাছে রেখে চলে যেতাম, and you know my parents would take care of my son. আমার ওই দিক থেকে আমার কোনো সমস্যা হয়নি। হয়তো সোশ্যাল স্টিগমা ফেস করেছি বিভিন্নভাবে, বাট ইকোনমিক্যালি আমি খুব বেশি স্যালারি পেতাম না তখন। আমার ডেইলি স্টারের স্যালারি ছিল কত 6,000 মনে হয়, 6,000 টাকা। সো কিন্তু আমার তো বাসা ভাড়া দিয়ে দেওয়ার কথা চিন্তা করা লাগেনি, আমার খাবার কেনার কথা চিন্তা করা লাগেনি, ওই জিনিসগুলো আমি ফেস করিনি। সো ওই অ্যাডভান্টেজেস গুলা আসলে আমার মনে হয় কি বলবো অ্যাকনলেজ করাটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস যেটা এখানে ডিসকাশনের মধ্যে আসছিল, আপনি যেটা বলছিলেন যে নারীরা যখন গেট কিপিং করে, বা নারীরা যখন পেট্রিয়ার্কাল ধারণা বা পেট্রিয়ার্কাল প্র্যাকটিসেস গুলা যখন অ্যাক্ট আউট করে, আর নাসরিন অবশ্য ওটা নিয়ে বেশ কিছুটা বলেছে, বাট আমরা কিন্তু কখনোই পেট্রিয়ার্কিকে ইন্ডিভিজুয়ালের কোনো কিছু হিসেবে দেখি না। হ্যাঁ, পেট্রিয়ার্কি একটা সিস্টেম, এই সিস্টেমের মাধ্যমে এক ধরনের একটা হায়ারার্কি মেইনটেইন করা হয়, এবং এই হায়ারার্কিটা আমরা সবাই, পুরুষরা নারীরা সবাই মিলে একসাথে ওই হায়ারার্কিটা মেইনটেইন করি। এবং সেই ক্ষেত্রে আমি যখন বলছিলাম যে অ্যাবিউসের কথা বা একটা ম্যারেজের ভিতরে ইনইকুয়ালিটির কথা, নারী পুরুষকে বিভিন্ন ডিফারেন্ট স্ট্যান্ডার্ডস যখন ধরা হয়, সেই কথাগুলো যখন বলছি, তখন কিন্তু মানে এটা অবশ্যই জেনে রাখা ইম্পর্টেন্ট যে একটা যে সেই রিলেশনশিপে পুরুষ যে আছে সেও এক ধরনের ভিকটিমই বলা যেতে পারে, কারণ সে জন্ম থেকে জেনে এসেছে যে তাকে এমন একটা স্বামী হতে হবে যে তার বউ তার কথা সব শুনবে, তার বউ হয়তো তার কাছ
তার থেকে একটু সার্ভাইল থাকবে, সে তার কথা মতো চলবে, সে যা বলবে তা করবে, তার বাচ্চার টেক কেয়ার করবে। একটা হাজব্যান্ডের উপর তখন ওই দায়িত্বটা থাকে যে সে ইনকামটা করবে, তাকে ভালো ইনকাম করতে হবে, প্রোভাইড করতে হবে, হি ইজ দ্য প্রোভাইডার। সো ওই জিনিসগুলা কিন্তু একটা পুরুষকে এফেক্ট করে। So he is a victim in many ways of that system. So এটা কাউকে ইন্ডিভিজুয়ালি কাউকে পুরুষকে বা নারীকে ডিমোনাইজ করার জন্য না, এটা হচ্ছে একটা সিস্টেম, যে সিস্টেমটা সবাইকেই নেগেটিভলি এফেক্ট করে। এটা যেমন নারীকেও নেগেটিভলি এফেক্ট করে, এটা একটা পুরুষকেও নেগেটিভলি এফেক্ট করে। সো এবং আমি যেটা দেখেছি যে অনেক সময় এইভাবে জিনিসটাকে বলা হয় যে হ্যাঁ নারীরাই তো আরেকটা নারীকে এরকম ভাবে ক্ষতি করছে, বা যেমন ধরেন শাশুড়ির কথা যেটা বলে, শাশুড়ি বউ পিটাচ্ছে, তো তাহলে আপনি মানে পুরুষতান্ত্রিকতার কথা কি বলছেন? বাট সেটাই তো পুরুষতান্ত্রিকতা, যে ওই যে আমরা পুরুষতান্ত্রিকতার আন্ডারে যে একটা হায়ারার্কি মেইনটেইন করার কথা ভাবছি, সেটা সবাইকেই ওই স্ট্যান্ডার্ডটা মেইনটেইন করতে হচ্ছে, এবং ওই স্ট্যান্ডার্ডটা মেইনটেইন করা খুব ডিফিকাল্ট, ওই হায়ারার্কি মেইনটেইন করা ডিফিকাল্ট, এবং সেটা সবার জন্যই ডিফিকাল্ট। এখানে আমরা কাউকে ইন্ডিভিজুয়ালি কাউকে ডিমোনাইজ করতে চাই না, আমরা সবাইকেই এই সিস্টেমটাই ব্রেক করা উচিত, সেটাই আমরা মনে করি আর কি। আমি এক্স্যাক্টলি যোগ করি, সরি গো অন, শিওর শিওর। একটু বেশি কথা বলছি আমি। এটা হচ্ছে যেটা আমি আপনার প্রসঙ্গে ক্ষেত্রে বলতে তখন আসেনি, যে আসলে আমার পজিশনালিটি, আমার মধ্যবিত্ত এবং প্রিভিলেজড বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসাবে আমার যে অবস্থান, সেই অবস্থান থেকে নির্বিজ্ঞানী হিসাবে যখন আমি একটা প্রান্তিক নারীর জীবন বাস্তবতায় কাজ করতে যাই, এটা আমার জন্য এটা খুব কঠিন। এক ধরনের যোগাযোগের সূত্রপাত করাটা তাদের সঙ্গে আমার জন্য খুব কঠিন, কারণ এই যে ক্লাসের যে ব্যারিয়ারটা, সেই ক্লাসের ব্যারিয়ারটা আমাদের কনভারসেশনের মধ্যে সবসময় থাকে, এবং আমাদের বলা হয় যে তাদের যে ভাষা, তাদের যে যোগাযোগ, সেই যোগাযোগের ক্ষেত্রে আমি সবসময় একজন আউটসাইডার, এবং আমি গবেষক হিসাবে আমার জন্য তাদের সঙ্গে এটার মধ্যে যে একটা অবশ্যম্ভাবী ক্ষমতার সম্পর্ক রয়েছে, সেই ক্ষমতার সম্পর্ক ভেদ করে তাদের জীবন বাস্তবতার চিত্র তাদেরকে তুলে আনা, এটা খুবই সাবজেক্টিভ, এবং এর মধ্যে বস্তু নিরপেক্ষতা বলে কিছু নেই। যেটা আমার গবেষণার কাজে আমি দেখার চেষ্টা করেছি, যে এর একটা অল্টারনেটিভ হিসেবে আমি নিম্নবর্গের গানে নারী কিভাবে তার জীবন বাস্তবতা, তার কিভাবে তার একটা শোষণমূলক সম্পর্কের প্রতিক্রিয়া ব্যক্ত করে, এবং তার মধ্যে দিয়ে সে কিভাবে তার ডিজায়ার ব্যক্ত করে, সেই জায়গাটা বোঝার চেষ্টা করেছি। কারণ ওটা তাদের এক ধরনের এক্সপ্রেশন, যে এক্সপ্রেশনটা গবেষক হিসাবে সে হয়তো আমাকে বলবে না, যেটা সে গানের মধ্যে দিয়ে বলবে, বা গানের শ্রোতার মধ্য দিয়ে, যে অনুভূতির মধ্য দিয়ে যাবে বা অনুভূতিটাকে শেয়ার করবে। এবং গান তো শুধুমাত্র একজন লিখে না, গান একজন লিখে, কিন্তু সে লিখে তার গ্রহণযোগ্য অনুভূতিগুলো নিয়েই লিখে, এবং সেই অনুভূতিগুলো যখন শ্রোতারা শোনে, তখন তারা ওর মধ্যে দিয়ে যায়। ফলে এটা একটা শেয়ার্ড স্পেস, শেয়ার্ড ডিসকোর্স, শেয়ার্ড ফিলিং। সেই জায়গা থেকে আমি দেখবো যে শুধুমাত্র আপনি যেটা বললেন যে নিম্নবর্গের নারীর জন্য বিয়ে, ডিভোর্স, এগুলো ভীষণ রকম ভাবে ফাইন্যান্সিয়াল বা অর্থনৈতিক বাস্তবতা এবং বাস্তবতার যে লড়াই, সেটাকে করতে হয়। কিন্তু এট দ্য সেম টাইম আমি বলবো যে আমরা যদি গানের কথাগুলো খেয়াল করি, যে আপনি বললেন যে হ্যাপিনেস ভীষণ রকম ভাবে মধ্যবিত্তীয় প্রপঞ্চ, একজন নিম্নবর্গের নারীর জন্য স্বামী যদি তাকে দেখভাল না করে, সেটা একটা সমস্যা। তখন সে স্বামী তাকে ছেড়ে চলে গেল, বা সে স্বামীকে ছেড়ে চলে যায়। কিন্তু এট দ্য সেম টাইম সে যদি একজন নিম্নবর্গের নারী যদি স্বামী তাকে সুখ দিতে না পারে, সেটা যৌন সুখ হতে পারে, সেটা নানান ধরনের ভালোবাসার সুখ হতে পারে, সে কিন্তু বলতে পারে, সে কিন্তু প্রকাশ্যে তার বলার একটা জায়গা আছে, তার নিজের যে শ্রেণীগত যে জায়গাটা, হ্যাঁ, সেখানে সে এই কথাগুলো বলতে পারে। মধ্যবিত্ত নারীর জন্য এই কথাগুলো বলা খুব কঠিন। আমি বলতে চাচ্ছি যে আমাদের মধ্যবিত্তীয় ডিসকোর্স ভালো মেয়ের যে সংজ্ঞা আমাদের জন্য তৈরি করে দেয়, সেই ভালো মেয়ের সীমানার মধ্যে থেকে সুখটা আমাদের কাছে ভীষণ রকম ভাবে বলতে পারেন যে প্লেটোনিক সুখের ধারণা।
হ্যাঁ, এবং এই সুখের মধ্যে, ভালোবাসার সম্পর্কের মধ্যে যে আসলে আম এই এটা 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 কোনো প্লেটোনিক ব্যাপার না। এটার মধ্যে যৌনতা, মমতা সব মিলেমিশে আছে। মায়া মমতা সবকিছু মিলেমিশে আছে। সেটা ঠিক আমরা মধ্যবিত্ত নারীরা বলতে চাই না, বলতে পারি না, বা বললেও আমরা ওই বললে যে আমরা যে খারাপ মেয়ে যে তকমাটা পাই, সেই 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 কারণে আমরা বলতে চাই না। তো ওইখান থেকে বলবো যে সুখের ধারণাটি আসলে শুধুমাত্র ওইভাবে বললে বলতে পারেন যে মধ্যবিত্ত, কিন্তু নিম্নবর্গের নারীদের মধ্যেও বৈবাহিক সম্পর্কের মধ্যে নানা রকমের, শুধুমাত্র অর্থনৈতিক না, এর মধ্যে নানা রকমের ব্যাপার আছে, এবং সুখের নানা রকম ধারণা আছে, যেটা কিনা আমি আমার গবেষণার গানের মধ্য দিয়ে দেখতে পাই যে তারা দে ক্যান এক্সপ্রেস। যারা কিনা এক্সপ্রেস করতে না পারে তারা ওই গান শুনে বুঝতে পারে। আপনি যদি দেখেন যে মমতাজের লোকাল বাসে গানটা দেখেন, শুনে নেন যে বন্ধু তুই আদর করে আসলি, তারপরে তোমার যখন হয়ে গেল, কাজ সেরে গেল, তখন আমাকে ধাক্কা দিয়ে বিদায় করে দিলাম। ওই যে ওইভাবে বলাটা, একদম সরাসরি বলাটা নিম্নবর্গের নারীর জন্য খুব কঠিন, না সরি মধ্যবিত্ত নারীর জন্য কঠিন, কোনো সময় নিম্নবর্গের নারীর জন্য হয়তো বা সহজ, বা বলতে পারেন যে ওই বাধাটা নাই। হ্যাঁ, মানে ওয়ান্ডারফুলি সেড নাসরিন আপা। এবং আমি অবশ্যই হানাকে বলছিলাম যে নাসরিন আপাকে মানে করবো যে আপনার রিসার্চের যে পিরিত, এই বিষয়টা নিয়ে মানে আমরা যদি একটা কনভারসেশন করতে পারতাম। এবং এখানে পজিশনালিটির আরেকটা জায়গায় মানে মেনশন করি, সেটা হচ্ছে আমার পুরো এক্সপিরিয়েন্স মানে 2 দশকের এক্সপিরিয়েন্স, সেখানে এই পুরো 2 দশকের কাজের এক্সপিরিয়েন্স সবসময় প্রান্তিক মানুষের কাজের সাথে একেবারে প্রত্যক্ষভাবে সম্পর্ক ছিল। একটা জিনিস, something that I'm noticing, and I'm a little rather intimidated, to express it, given the atmosphere and climate. সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন প্রকাশের স্বাধীনতা, যে আপনি যদি ভাওয়াইয়া গান দেখেন কিংবা পল্লী গীতি দেখেন, যে সেক্ষেত্রে প্রকাশের যেই সহজতা, প্রকাশের যে স্বাধীনতা, সেটা আপনি যদি টাইম লাইন করেন যে বন্ধু তুই লোকাল বাস আদর কইরা মানে ঘরে বাসে ঘাড়ে কি জানো বাসে তুলিস, পরে আবার ঘাট ধরে নামায় দিস, হ্যাঁ এরকম। কিন্তু আবার ওই যে গাড়িয়াল ভাই, তারপরে ওই যে all of that, what is happening, the discourse is also changing in the মানে remote areas, এবং restrictions are মানে একেবারে যদি বলি মানে anecdotally, let's say if I taught 200 students in a village about, let's say, 20 years ago, what was the number of people who were more restricted? ওই যে একেবারে নিম্নবর্গের মানুষের ভাওয়াইয়া গান কিংবা পল্লীগীতি গান, সেখানে যে প্রকাশের যেই স্বাধীনতাটা ছিল, এখন কতটা আসতেছে। এবং ইটস ইন্টারেস্টিং যে আসলে গ্লোবালাইজেশন যে শুধুমাত্র যে নট অনলি মানে ইন ইকোনমিক টার্ম, এটা যে আইডিওলজিক্যালি যে কতগুলো টার্ম আছে, if I may say that in terms of how religiosity is actually metamorphosing, how it's actually taking a different shape. Like if you go to the rural areas, I will tell you with a bit of confidence, the number of women who wear a bit of conservative kinds of outwears, outfits, it has increased. It's like this is if you look into the data, I will tell you that my statement has a bit of factual data behind it. আর একটা কথা বললেন যে ভাষা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। যে আমি যেটা দেখেছি যে যখন, আবারও বলি, আমার যেহেতু আমার জন্ম এবং বেড়ে ওঠার গ্রামে, যখন শহরে এসেছি এবং আমার শিক্ষকতা যখন শুরু হয় ইংরেজি মাধ্যমের স্কুল কলেজের ইকোনমিক্সের লেকচারার হিসাবে, তো সেখানে পড়াতে গেলে কি করতে হবে, আপনাকে ইংরেজিতে কথা বলতে হবে। আপনি যদি ইংরেজিতে পড়াতে না পারেন, ইউ আর ডিসকোয়ালিফাইড, প্লেন অ্যান্ড সিম্পল। এবং সেই জায়গায় ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র ইটস নট আ মোড অফ কমিউনিকেশন, এটা হচ্ছে স্ট্যাটাস সিম্বল, যেটা আমি আমার মাস্টার্সের থিসিসে লিখেছি। যে বেসিক্যালি ল্যাঙ্গুয়েজ ইজ নট অনলি দি পারপাস অফ কমিউনিকেশন, ইজ সোশিও ইকোনমিক লোকেশন। যে আপনি, এবং মোশাররফ হোসেন তো লিখেছেন যে আপনি যখন ইংরেজিতে কথা বলেন, আর কোনো কাজে আসুক আর না আসুক, পাণ্ডিত্য জাহিরি করতে কাজে আসে। আপনি ইংরেজিতে কথা বললেই সাথে সাথে মানুষ ধরে নেবে যে আপনি পণ্ডিত বর্গের কে একজন, আপনি যা বলছেন তার ভিতরে একটা কনটেক্সট আছে। এবং যখন আপনি ইংরেজি মাধ্যমে পড়াবেন, তখন বুঝতে পারবেন মোর দেন হোয়াট ইউ আর সেইং, হাউ ইউ আর সেইং ম্যাটার্স মোর। মানে ওই যে আবার ওই যে কলোনিয়াল পাস্ট অ্যান্ড অল অফ দ্যাট। তো সেটা যখন গ্রামে যাবেন, নিম্নবর্গের নারীদের সাথে কাজ করবেন, তখন যদি আপনি বইয়ের বাংলায় কথা বলেন,
বইয়ের বাংলায় কথা বললেই সাথে সাথে কমিউনিকেশন হয়ে যাবে, কলাপস করবে। তখন আপনাকে দেখবে যে ও আচ্ছা, উনি তো নাসরিন আপা না, উনি ডক্টর নাসরিন, উনি একজন অ্যানথ্রোপোলজিস্ট, উনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রফেসর, হানা একজন পিএইচডি স্টুডেন্ট, সাথে সাথে ফিয়ার, এংজাইটি, এবং তখন ওই যে ফ্রায়ারি যে আপনার কনসিয়েন্টাইজেশনের কথা বলেছেন, তখন আমি কিন্তু ওই যে আপনি হচ্ছেন ইউ আর দ্য মানে নোর, আমি আই ডোন্ট হ্যাভ দ্য ক্যাপাসিটি টু নো, আপনি আমাকে নলেজ দিবেন। তো ওই ভাষাটা একটা মানে অনেক বড় বড় ম্যাটার চলে আসে। আপনি যদি আমাদের বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে ইনকাম ইনইকুয়ালিটি দেখেন, যে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আরম্ভ করে ইকোনমিক ডেটা যদি বলি, কখনোই ইকোনমিক গ্রোথ এত বেশি ফাস্ট ছিল না হোয়াট ইট ইজ হ্যাপেনিং রাইট নাও। ইন্টারেস্টিংলি অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের ইতিহাসে কখনো ইনকাম ইনইকুয়ালিটি এত বেশি ওয়াইড ছিল না, ইনকাম ইনইকুয়ালিটি এত বেশি ওয়াইড ছিল না। এখন আপনি যখন দেখতেছেন যে ম্যাস মানে ডিসলোকেশন, ক্লাইমেট চেঞ্জ আছে, ইকোনমিক সার্ভাইবিলিটি আছে, নারীরা যখন মানে গ্রাম থেকে শহরে আসতেছে টু সার্ভাইভ, গ্রামে তো একটা নারী থাকলে তার ইকোনমিক ভালনারেবিলিটি থাকে, কিন্তু তার অন্যান্য দিকগুলো তো থাকে। গ্রামে যখন একটা নারী ডিভোর্স হওয়াটা সহজ না, কিন্তু ডিভোর্স হইলেও যদি অ্যাবান্ডন হয়, ডিভোর্স তো অনেক মানে মানে এডুকেটেড কথা, আচ্ছা স্বামী চলে গেছে। গ্রাম অঞ্চলে এমন অনেক 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 মানে এক্সাম্পল আছে যে নানার কাছে বড় হয়েছে, কিংবা নানা নানি কিংবা দাদু দাদির সন্তানদেরকে বড় করছে। কিন্তু এই নারীটাই যখন ঢাকার কোনো বস্তিতে থাকছে, কোনো গার্মেন্টসে কাজ করছে, তখন যখন সে যখন সিঙ্গেল প্যারেন্ট, তখন ডায়নামিক্সটা কিন্তু পাল্টে যায়। নাও লেটস আই ওয়ান্ট টু ব্রিং দ্য ডিসকাশন প্লিজ টু সামথিং দ্যাট উই অল ক্যান রিলেট, সরি। সেটা হচ্ছে একদম মিডল ক্লাস এডুকেটেড, মানে ইউনিভার্সিটি এডুকেটেড, এবল বডিড, ফাইন্যান্সিয়ালি ওয়েল অফ, তাদের সিঙ্গেল প্যারেন্টিং, তাদের ডিভোর্স, তাদের সোশ্যাল রিয়ালিটি নিয়ে যদি কথা বলতে চাই, bring the discussion here. How is the situation, some of the noticeable pattern, একেবারে যদি এই জায়গাটাতেই লোকেট করি? মানে হচ্ছে আপনি বলতে চাচ্ছেন যে আমাদের বাস্তবতার কথা বলছেন? Yes, 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 মানে আপা। মধ্যবিত্ত এবং জি। সত্যি কথা হচ্ছে কি যে আমার মনে আছে হানা, তোমার আমরা কজন সিঙ্গেল প্যারেন্ট, সিঙ্গেল মাদার, আমাদের আমরা যখন আমরা বান্ধবীদের মধ্যে ছিলাম, আমি, হানা, আরো ৩-৪ জন, আমাদের মধ্যে অনেক ধরনের ইচ্ছা ছিল যে আমরা মাঝে মাঝে কথা হয়ে যায়, আমরা যদি একসঙ্গে থাকতে পারতাম একটা কমিউনের মতো, একসঙ্গে প্যারেন্টিং করতে পারতাম। আমি জানি না আপনি এই প্রশ্নটা করেছেন কিনা, আমি Yes, আমি স্পেসিফিকলি এই কোয়েশ্চেনটাই করেছি। আমাদের কাছে বলতে পারেন যে আমার কাছে সবসময় মনে হয়েছে যে ওই যে যেটা আমি শুরুতেই বললাম যে নিউক্লিয়ার পরিবার কখনোই আমার কাছে আদর্শ মনে হয় নাই। আমার কাছে সবসময় মনে হয়েছে যে একটা সন্তান শিশু বেড়ে উঠবে নানা জনের মাধ্যমে, নানা জনের কাছে, এবং আমরা সিঙ্গেল মাদাররা মিলেও কিন্তু আসলে একটা কমিউনিয়ন বা একটা 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 পরিবার গঠন করতে পারি। সেটা টিপিক্যাল পরিবার না, কিন্তু এক ধরনের পরিবার মানে তো হচ্ছে শুধুমাত্র বাবা মা না, পরিবার মানে হচ্ছে যেখানে যেখানে ভালোবাসা থাকে, যেখানে 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 সবাই মিলে আমাদের পরস্পরকে কেয়ার করি, এবং সেইভাবে আমি বুঝি পরিবার ধারণা। পরিবারের ধারণাটা অবশ্যই রাজনৈতিক এবং ঐতিহাসিক, কিন্তু গৃহস্থালী হিসাবে যেখানে এখন তো বলতে পারেন যে ফ্যামিলি, সন্তানের বড় হওয়া যে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আমি মনে করি যেখানে একটা সন্তান ভালোবাসা পেয়ে বেড়ে উঠে সেটা তার পরিবার। সো সেটা নানাভাবেই হতে পারে, এবং আমাদের ক্ষেত্রে আমি দেখেছি যে আমার নিজের ব্যক্তিগত আমার বন্ধু বান্ধবদের মধ্যে এবং আমার নিজের পরিবারে ডিভোর্সটা বেশ আশঙ্কাজনক ভাবে সহজ বলবো যে, ফলে এটা সহজ বলতে বুঝাচ্ছি যে আমাদের মাথায় কখনো এটা আসেনি যে না একটা নিপীড়নমূলক সম্পর্কের মধ্যে থাকতে হবে যত যাই হোক না কেন। তবে এটা খুব রেয়ার, খুবই রেয়ার, এখন পর্যন্ত খুবই রেয়ার। এই রেয়ার হওয়ার কারণ আছে, একটা হচ্ছে অর্থনৈতিক বাস্তবতা, দ্বিতীয়ত হচ্ছে যে সামাজিক বাস্তবতা, যেটা আমি বললাম যে আশা করা হয় যে ডিভোর্সের পরে একজন নারী, সে যদি মা হয় বিশেষ করে, সে তার বাচ্চা নিয়ে সারা জীবন কাটিয়ে যাবে, আর কি দরকার তার আর কিছু দরকার নেই, এবং সে তাকে ধরে নেওয়া হচ্ছে সে একটা সেক্সুয়াল বিইং, তার প্রেম ভালোবাসার আর কোনো প্রয়োজন নেই, শেষ। তার একটা সন্তান আছে, সন্তানকে দিয়ে তার জীবন চলে যাবে, এবং তারই মা হয়ে চলে তার সেই জীবন চালিয়ে যাবে। সো এই যে সামাজিক প্রত্যাশা, এই প্রত্যাশার মধ্য দিয়ে থাকা, এবং যদি সে না থাকে তাহলে যে সমাজের থেকে তার যে চাপ, দ্বিতীয়ত হচ্ছে যে ডিভোর্স হয়ে যাওয়ার পরে
সমাজের বিভিন্ন জনের কাছে যে ডিভোর্স নারী মানে হচ্ছে অ্যাভেলেবল নারী। হ্যাঁ, সো তারও এক ধরনের চাপ থাকে। সো এই নানা রকমের চাপের মধ্য দিয়ে যে বাস্তবতা তাকে ফেস করতে হবে, একজন নারী ভেবে দেখে যে সে নিপীড়নমূলক একটা বৈবাহিক সম্পর্কের মধ্যে থাকার যে যন্ত্রণা সেটা বেশি, নাকি সেখান থেকে বের হয়ে গিয়ে যে জ্বলন্ত সরি বলে কড়াই থেকে জ্বলন্ত উনুনে যাওয়ার মতো অবস্থা। তো নাকি সেখানে যাবে, তাকে তো আসলে নেগোসিয়েটটা করতে হয় যে কোনটা তার জন্য আসলে সুবিধাজনক। যদি তার অর্থনৈতিক স্বাবলম্বিতা থাকে, যদি তার সামাজিক একটা বলয় থাকে, যেটা আমার ছিল। মানে আমি দেখেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমার একটা সোশ্যাল বাবলের মধ্যে আমি থেকেছি, যে বাবলের মধ্যে আমাকে আসলে খুব বেশি এই সামাজিক প্রতিকূলতা বা স্টিগমাটাইজেশন গুলোকে ফেস করতে হয়। কিন্তু আমার সন্তান তো সেটা মধ্যে থাকেনি। আমার সন্তান তো একটা স্কুলে গিয়েছে এবং স্কুলে তার বন্ধুরা, তার বাচ্চারা সবাই জিজ্ঞেস করে তার বাবা কোথায় এবং তার মা কি করে। তাকে তো একটা সে তো আমার মতো সিকিউরড না, একটা বাবলের মধ্যে সিকিউরড না, সে তো আরো বেশি ওপেন। এবং এটা তো এক সন্তানের জন্য ভীষণ কঠিন। সো এই সমস্ত বিষয়গুলো কারণে আমি বলবো যে এখন পর্যন্ত এটা ভীষণ রেয়ার। তবে আরো আরো বড় ব্যাপার যেটা হানা বললো যে আমরা প্রথমে বলছি যে স্টিগমা, দ্বিতীয়ত হচ্ছে যে একটা বড় বিষয় হচ্ছে যে আমরা স্টিগমাটা ফেস করছি, কিন্তু আমরা যে স্ট্রাগল করছি সেই স্ট্রাগলের কোনো স্বীকৃতি আমরা পাচ্ছি না। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আমি অনেক কিছু শেয়ার করতাম, হান্নার সঙ্গে শেয়ার করতে পারছি, কারণ ওরও একই ধরনের বাস্তবতার মধ্যে ও সন্তানকে বড় করছে, আমি আমার সন্তানকে বড় করছি। কিন্তু যারা কিনা আমাদের মধ্যে একই ধরনের বাস্তবতার মধ্যে নাই, তারা ঠিক আমাদের স্ট্রাগলটা বুঝতে পারছে না। মাতৃত্বে নানা রকম নানা রকমের সমস্যা আছে, কিন্তু একা মাতৃত্বের যে আরেক ধরনের সমস্যা আছে, এই যে একটা পার্থক্য, এবং এই যে কোনো নাম নাই, এই যে কোনো স্বীকৃতি নাই, সেটা এক ধরনের যন্ত্রণা দেয়। সেটা সমস্যা আমি বলে মনে করি যে একটা বিশেষ ধরনের স্ট্রাগলের মধ্যে দিয়ে আমরা যাই এবং সেই স্ট্রাগলের মধ্যে দিয়ে আমাদের সন্তানরাও যায়। সেটাকে যখন কেউ বিবেচনা না করে, তখন সেটা আমাদের জন্য আপসেটিং, কষ্টের কারণ হয়। বা আমাদের আমি বলবো যে সেটা যেমন ধর আমাদের নাম লাগে একটা প্রান্তিক, এটা এক ধরনের প্রান্তিক বাস্তবতা। প্রান্তিকতা যদি আমরা নাম দিতে না পারি বা তার স্বীকৃতি না দিই, তখন কিন্তু আমরা সেই প্রান্তিকতা নিয়ে আলোচনা করতে পারবো না, বা সেই প্রান্তিকতার অসমতা গুলোকে আমরা আসলে নিয়ে কোনো সমাধানের পথে যেতে পারবো না। আশা করি স্পষ্ট করতে পারলাম। Yeah, absolutely. আচ্ছা, নাসরিনের কথার সূত্রে একটা অ্যানেকডোট আমার খুবই মনে হলো যে ফারিজের আমার ছেলের স্কুলে যখন আমি যেতাম, ওখানে সব প্যারেন্টসরা বেশিরভাগই মারা আসতো তাদের বাচ্চাদের তুলতে। তো সব মারাই তো সবার সাথে কথা টথা বলে, তো সবাই সবাইকে ভাবি হিসেবে রেফার করে। তো আমার একটা এক্সপিরিয়েন্স আছে, আমাকে সবসময় ভাবি হিসেবে, হ্যাঁ ভাবি কেমন আছেন, তো ওই জিনিসটা আমার কাছে খুব মজা লেগেছে যে ওটা কি বলবো, ওটা কি ডিসক্রিমিনেশন ঠিক না, বাট এক ধরনের রিয়ালিটি আমাদের সিঙ্গেল প্যারেন্টদের জন্য, যে ভাই ছাড়া তাহলে আমার কোনো এক্সিস্টেন্স নাই, কিন্তু আমার এক্সিস্টেন্সটা হচ্ছে ভাইয়ের ওয়াইফ হিসেবে, যে ভাইকে তারা কখনো দেখেনি আর কি। এটা একটা খুব ফানি বাট অলসো স্যাড বিষয় আর কি বলতে হবে। তো নাসরিন যেটা বলছিল ওটার কথার সূত্র ধরেই বলি যে মানে আমাদের মিডল ক্লাস রিয়ালিটি থেকে যেটা একটা সিঙ্গল মাদারদের যেটা ফেস করতে হয়, সেটার মধ্যে একটা বিষয় হচ্ছে যে ফ্যামিলি থেকে মনে করা হয় যে একটা নারী যখন মা হয়ে যায়, সে সিঙ্গল থাকুক আর যাই থাকুক, মানে স্পেশালি সিঙ্গল মাদার যখন হয়ে যায়, তখন এক ধরনের তাকে একটা এসেক্সুয়াল হিসেবে ধরা হয় আর কি, যে তার নিজের কোনো নিডস নাই, তার নিজের কোনো লাইফ নাই, তার একমাত্র ফোকাস হচ্ছে তার সন্তান, সো সে আর কিছু করবে না, সে শুধুমাত্র তার সন্তানকে নিয়ে ভাববে, তার নিজের কোনো
আমি যেটা ফেস করতাম বা আমার সাথে অন্য যারা আছে, আসলে আমাদের নাসরিন যেটা বলছিল যে আমাদের বন্ধুদের মধ্যে অনেকে ছিল ওরা সিঙ্গেল মাদার, সো আমরা একসাথে অনেক হ্যাং আউট করতাম। সো আমাদের এই বিষয়গুলো নিয়ে অনেক কথা হতো যে ফ্যামিলি থেকে তারা মনে করছে যে ফোকাসটা তো এখন তার বাচ্চার উপরই। সো অন্য মানে কোনো মানে কি বলবো কাজ, আমরা যদি বাইরে যাই সেই ক্ষেত্রে বাইরে যাওয়াটা কাজ রিলেটেড হতে হবে। আমি কি আমার চাকরির কারণে বাইরে যাচ্ছি, নাকি নাকি আমার সন্তানকে নিয়ে কোথাও ঘুরতে যাচ্ছি। যদি ঘুরতে যাওয়া হয় তাহলে সন্তানকে নিয়ে ঘুরতে যাওয়া, আর যদি কাজের কারণে যাওয়া হয় তাহলে কাজের কারণে যাওয়া, রিলেটেড ডাইরেক্টলি টু চাকরি। এর বাইরে কোনো কিছু আমাদের মানে এক্সপেকটেশন থাকবে না আর কি, যে আমি হয়তো আমার একটা ফ্রেন্ডের সাথে চা খেতে যাচ্ছি, কেন, মানে এটার কি প্রয়োজন, এটা তো কোনো প্রয়োজন নাই। ওই ধরনের একটা এক্সপেকটেশন থাকে যে এর বাইরে আর কিছু থাকতে পারবে না একটা সিঙ্গেল মাদারের। আবার অন্যদিকে আমার নিজস্ব কিছু এক্সপিরিয়েন্স আছে যে আমি আমার ছেলেকে নিয়ে ডক্টরের কাছে গেছি, বা হয়তো ফটোকপি করতে গেছি, একটা অফিসে গেছি, কিছু একটা করতে গেছি, এবং যখনই শুনেছে যে আমার নিজস্ব, এটা দুইটা স্পেসিফিক এক্সপিরিয়েন্স আছে, আমি যখনই বলেছি না না আমি তো ডিভোর্স, ওর আমি ওর মা আর আমি ডিভোর্সড, সাথে সাথে যার সাথে আমি কথা বলছি সে আমাকে তখনই একটা সেক্সুয়ালি অ্যাভেলেবল একটা নারী হিসেবে দেখছে। এবং এরকম কয়েকটা জায়গায় আমার হচ্ছে যে তারা পুরুষ আমার ফোন নাম্বার চেয়েছে, আমার ফোন নাম্বার চেয়ে বলেছে যে আপনি একা মা, আমাকে আপনার ভাইয়ের মতো মনে করবেন, সেই সূত্রে আপনার ফোন নাম্বারটা প্লিজ আমাকে দেন, আমি আপনার ভাইয়ের মতো, আমি আপনার বন্ধু হব, এই হব সেই হব, এরকম ভাবে। মানে আই ওয়াজ রিয়েলি টেকেন অ্যাব্যাক। এটা একটা হাসপাতালে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে যে হাসপাতালে যে নাম লিখছে আর কি, যারা পেশেন্ট আসছে তাদের পেশেন্টদের নাম লিখছে, যখনই শুনেছে আমি সিঙ্গল মাদার তখনই সে আমার ভাই হয়ে যেতে চেয়েছে। সো এই জিনিসগুলা আসলে আরেকটা সোশ্যাল কি বলবো এক ধরনের স্টিগমার মাধ্যমে এই জিনিসগুলা আসে, এবং একটা সিঙ্গল মাদারের কাইন্ড অফ ডাবল এক্সপেকটেশন। একদিকে ফ্যামিলি সোসাইটি মনে করছে যে আমি শুধুমাত্র মা, আমার আর কিছু নাই, আবার অন্যদিকে যারা সোসাইটিতে যারা পুরুষ আছে তারা মনে করছে আমি সেক্সুয়ালি অ্যাভেলেবল, সো ওইভাবে আমাকে দেখা হচ্ছে। সো এটা একটা খুব ইন্টারেস্টিং অ্যাসপেক্ট অফ বিং আ সিঙ্গল মাদার। এই অ্যাসপেক্টের মধ্যে দিয়ে আমাদের আসলে কি ধরনের আমরা নিজেরাও কি ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাই, যেমন ধরেন যেটা আমাদের এত বেশি আমাদের আত্মীয় স্বজনদের উপর নির্ভর করতে হয় সন্তানকে দেখাশোনা করবার জন্য। ধরেন আমি কাজে যাচ্ছি, আমার বাবা মার কাছে আমি রেখে যাচ্ছি, এবং সেই ক্ষেত্রে আমার পরে যখন আমি পাচ্ছি, আমার বাবা মা বয়স্ক মানুষ, তাদেরকে আমার সন্তানকে দিয়ে যাচ্ছি, ফলে আমার নিজের মধ্যে কিন্তু এক ধরনের অপরাধ বোধ থাকে। এবং এর মধ্যে দিয়ে যখন আমি অন্য সময় যখন আমি পাচ্ছি, আমি তখন আর আসলে কোথাও নিজের কথা ভাবার সুযোগই পাচ্ছি না, বা ভাবতে গেলে ধর এক জায়গায় যাবো, কোথাও গান শুনতে যাব বা কোনো একটা অনুষ্ঠানে যাব, তখন মনে হয় যে না, যাব না, হ্যাঁ থাক বাদ দিই। কারণ হচ্ছে যে আবার বাচ্চাটাকে রাখতে হবে কারো কাছে, অথবা নিয়ে গেলে তো নিয়ে যাওয়া যাবে না। আমি বেশিরভাগ সময় নিয়ে যাওয়ার কথা ভাবতাম, যেটা অনেক সময় হয় যে। আর আরেকটা কথা আমি বলতে চাই যে শুধুমাত্র সিঙ্গেল মাদার না, ওয়ার্কিং মাদার হিসাবে আমার একটা বড় সড়ো প্রশ্ন বা বলতে পারেন সমস্যা হয় যে আমরা আমাদের জব বা বাহিরের জগৎটাকে ভীষণ রকম ভাবে এত বেশি ম্যাসকুলিন, এবং সেখানে নারীকে আমরা মনে করি যে সে তার জৈবিক রিপ্রোডাক্টিভ একটা অর্গান ভেসেল, কিন্তু তার যে রিপ্রোডাকশনের যে সাইকেল গুলো আছে, তার ঋতুস্রাব বলেন, তার গর্ভাবস্থা বলেন, তার মাতৃত্ব ব্রেস্ট ফিডিং বলেন, এই কাজগুলো কিন্তু কোনো জায়গা আমরা পাবলিক পরিসরে রাখি না। ফলে আমি যখন আমার ছোট বাচ্চাকে নিয়ে কোনো জায়গায় যাই, সেখানে গিয়ে মানুষরা অস্বস্তির মধ্যে পড়ে, এবং আমিও হয়তো বা জোর করে একটা জবরদখল করার চেষ্টা করি যে না, আমি আমার আই হ্যাভ টু claim the space, because that's if I belong there, my kid needs to belong there, because she needs me, like, so আমি আসলে ওই যে কাজের জায়গাতে সন্তান শিশু বান্ধব করবার
হ্যাঁ, আমি মনে করি যে খুব জরুরি। কারণ শিশু বান্ধব করাটা নারী বান্ধব করার জন্য খুব জরুরি। হ্যাঁ? আমার রিপ্রোডাক্টিভ যে আমার যে সাইকেল গুলো আছে, যে বিষয়গুলো আছে, সেগুলো যদি আমি আমার কাজের জায়গাতে আনতে না পারি, হ্যাঁ? তাহলে আমার বিশেষ করে একা মাতৃত্বের ক্ষেত্রে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে আমি যেখানে যাই আমি আমার সন্তানকে নিয়ে গিয়েছি। এবং এটা আমার জন্য করতেই হয়েছে এবং আমি মনে করি যে আমাদের এই দখলটা করাটা খুব জরুরি। আর এই এই যে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বললেন, সেটা হচ্ছে যে দ্য মোমেন্ট ইউ সে দ্যাট ইউ আর ডিভোর্সড, ইউ আর অ্যাভেলেবল, সেক্সুয়ালি অ্যাভেলেবল। এবং নাসরিন বাব বললেন প্রান্তিকতা, যে ইফ ইউ ক্যানট নেম ইট, হাউ আর ইউ গোয়িং টু অ্যাকচুয়ালি টেম ইট। আবার আমি যদি বাংলাদেশের কনটেক্সটে বলি, ইফ ইউ আর আ সিঙ্গেল মাদার, ইফ ইউ আর ডিভোর্সড ওয়ামেন, চান্সেস আর যে আপনাকে বাসা ভাড়া দিবে না। ঢাকায় বাসা ভাড়া খুঁজতে যান, যদি আপনার সে ধরনের কানেকশন না থাকে আপনাকে বাসা ভাড়া দিবে না। আবার আপনারা দুজন সিঙ্গল প্যারেন্ট না, সিঙ্গল ওমেনদেরও ফেস করা লাগে। ইয়েস ইয়েস, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। এবং দেখেন আপা, বোথ অফ ইউ, আপনারা কিন্তু শুধুমাত্র ইটস নট দ্যাট ইউ ইউনিভার্সিটি এডুকেটেড উইমেন, you are strong independent women in trained in social sciences, মানে আপনারা মানে ফর আ ভেরি লং টাইম আপনারা এই বিষয়গুলো কিন্তু আমি পার্সোনালি ইনক্রেডিবলি প্রিভিলেজড ফিল করি যে ফর আ ভেরি মানে ফ্রম ভেরি আর্লি অন, মানে ওভার ডেকেড আই হ্যাভ সিন ইনক্রেডিবলি স্ট্রং মানে উইমেন রোল মডেল ইন মাই লাইফ অ্যাজ মাই প্রফেসর। সো অবভিয়াসলি আমার জন্য ইমাজিন করাটা রিলেটিভলি ইজি ছিল। But if I didn't, let's say, I was born in a village and that's, exposure, and I wasn't born, with this kind of attitude, what I carry now. এখন যখন আমি যদি টরন্টোতে আমি ইউনিভার্সিটি থেকে আই গট আ গ্র্যান্ট। আই ওয়ান্টেড টু আন্ডারস্ট্যান্ড যে বাংলাদেশি যারা ইমিগ্রেন্ট, যারা সিঙ্গেল মাদার, হাউ ডু দে ন্যাভিগেট দেয়ার লাইফ ইন আ মানে অ্যাজ আ মানে ইন আ ডায়াসপোরা স্পেস। এগেন আপনাদের দুজনেরই ইউ হ্যাভ সিগনিফিকেন্ট কালচারাল ক্যাপিটাল, শুধুমাত্র যে মানে ইউনিভার্সিটি এডুকেটেড কালচারালি আপনারা ন্যাভিগেট করতে পারেন। কিন্তু দ্যার লট অফ উইমেন যারা বিদেশে যাবে, হয়তো হাজবেন্ডের সাথে গিয়েছে, ডিভোর্স হয়ে গেছে, এখন তারা বিদেশে থাকে, কিন্তু কালচারালি ন্যাভিগেট করা যে ওই মানে বাংলাদেশি অনক্লেভের বাইরে গিয়ে তারা যে করবে। আবার এই জেন্ডারটাকে আমি আরো কমপ্লিকেট করি, যদি আমি বলি যে রিলেশনশিপটা, যেটা আপনারা দুজনে খুব সুন্দর করে বলেছেন যে পুরুষতান্ত্রিকতা, পেট্রিয়ার্কি, এটাকে যদি আরেকটু কমপ্লিট করে দেখি যে শুধুমাত্র পেট্রিয়ার্কি বললেই কি হয়, এর সাথে তো আবার পুঁজিবাদের যে হায়ারার্কি, আবার বর্ণবাদের যে হায়ারার্কি, আবার মানে পিতৃতান্ত্রিক হায়ারার্কি। সো রেসিস্ট ক্যাপিটালিস্ট পেট্রিয়ার্কিক্যাল সিস্টেম, যেখানে হায়ারার্কিটা এত বেশি এমবেডেড। হ্যাঁ, এখন ধরেন আপনি যদি একজন মানে লেটস সে আপনি একজন বাঙালি নারী এবং আপনি থাকেন লন্ডনে কিংবা টরন্টোতে, and you are married to a white man, all of a sudden আপনার স্ট্যাটাসটা এলিভেটেড হয়ে গেছে বিকজ ইউ আর ম্যারিড টু আ হোয়াইট ম্যান। ওই যে ওখানে রেস জিনিসটা কাজ করতেছে। ইফ ইউ আর আ ব্রাউন ম্যান অ্যান্ড ম্যারিড টু আ হোয়াইট ওম্যান, সেই ক্ষেত্রে ইটস ইন্টারেস্টিং যে আসলে কিভাবে পেট্রিয়ার্কি ওয়ার্ক। সেক্ষেত্রে আপনি বাসা ভাড়া নিতে যাবেন, তখন মানে যার সাথে কথা বলতেছেন দেখবেন যে চান্সেস আর ওই মানুষটা ইজ টকিং টু দ্য হোয়াইট ওম্যান, নট এসেনশিয়ালি টু ইউ। সেক্ষেত্রে দ্য কালার হ্যাজ টেকেন ওভার রেস। আবার আপনি সিঙ্গেল প্যারেন্টের কথা বলেন, কিংবা সিঙ্গেল এই যে কথাটা বলেন যে শিশু বান্ধব করা। হ্যাঁ, নাও এক্সকিউজ মাই মানে ইফ ইট ইজ ক্র্যাশ or whatever it is. Now let's say I have grown up, এবং there are lots of examples, আপনি এখনো যদি যান দেখবেন যেমন অনেক I'm absolutely in favor of it, যে মানে আপনার নারীদেরকে সেই সুযোগটা অবশ্যই, এটা তো তাদের মানে বেসিক হিউম্যান রাইট যে জায়গাটাকে শিশু বান্ধব করা। If I go somewhere and if I have my son with me, and God forbid if it is perceived, oh by the way, if you being a man, being a single man and not wanting to get married and move on, and you are enjoying your single fatherhood, is also contested. It's like কেন ভাই বিয়ে করতেছেন না কেন? যেমন রিসেন্টলি I had the opportunity of looking at a মানে লাইভ, যেখানে বাংলাদেশে একজন অত্যন্ত জনপ্রিয় শিল্পী তাহসান, উনি একজন সিঙ্গেল ফাদার। তো ওনাকে যেভাবে পারসিভ করা হয় যে ভাই মানে মোট কথা ওনার এক্স ওয়াইফ গট ম্যারিড, কিন্তু তাহসান তো ভাই বিয়ে করতেছে না, বিষয়টা কি, হোয়াট ইজ দ্য অল অফ দ্যাট কমপ্লেক্সিটি, তাই না? তো ওই কিউরিওসিটিটা যে
আগে আপনার যে বন্ধু ছিল, আপনি এখন ডিভোর্স হয়েছেন, আপনার সেই বান্ধবীটা এখন আপনাকে মানে সামহাও মানে চান্সেস আর যে আপনাকে দাওয়াত দিবে না, যে বাই এনি চান্স, মানে গড ফরবিড, যে ইফ হার হাজবেন্ড develop some kind of interest towards you. I'm sorry if it is crass. I'm presenting the social reality and asking your insight to my rather unsophisticated remarks. না, অনেকগুলো অনেকগুলো প্রসঙ্গ আপনি এখানে নিয়ে আসছেন। আমি যদি শুরু থেকে বলি ইমিগ্রেশন, যেটা যেটা আমার অভিজ্ঞতা দিয়ে বললাম, যে বাংলাদেশের ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা, আমার অভিজ্ঞতা বিশেষ করে যেটা এতক্ষণ ধরে কথা বলছি, যে আমি বাংলাদেশের একটা এলিট, ওই অর্থে আমি বলবো যে ইন্টেলেকচুয়াল এলিট, নট ফিনান্সিয়ালি, ইন্টেলেকচুয়ালি একটা এলিট বাবলের মধ্যে আমি এবং তার সুবিধার মধ্যে আমি বসবাস করেছি। আমি যখন পশ্চিমে এসেছি আমার পড়াশোনার জন্য, তখন আমার সেই ক্যাপিটালটা, সেই কালচারাল ক্যাপিটাল নেই। হ্যাঁ, সেই কালচারাল ক্যাপিটাল নেই, এবং সেখানে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ওই 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 কালচারাল ক্যাপিটাল থাকার পরও সামাজিক যে পুরুষতান্ত্রিক বাস্তবতা, এবং সেই বাস্তবতার কারণে আমার সিঙ্গেল মাদারহুড, আমার তার যে নানা রকমের স্টিগমা, আমাকে সেক্সুয়াল মনে করা, বা পুরুষদের কাছে আমি অ্যাভেলেবল মনে করা, বা আমার সন্তানকে বারবার প্রশ্নের মুখে পড়া, তোমার বাবা কোথায়, বাবাকে, এই সমস্ত এই বিষয়গুলো, বা কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা, বা কোন রকম ভাবে মানে বলতে পারেন যে একদম সেক্সিস্ট বা জেন্ডার যে অ্যাসপেক্টটা, সেটা আমি ফেস করেছি। বাট ফিনান্সিয়ালি বা রেশিয়ালি আমি ছিলাম বাঙালি হিসেবে সুপিরিয়র, বাংলাদেশের মুসলিম হিসেবে সুপিরিয়র, মধ্যবিত্ত এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে সুপিরিয়র। সো নানা রকম ভাবে আমি সেই সুবিধাগুলো, সেই প্রিভিলেজ গুলো আমি পেয়েছি। কিন্তু আমি যখন পশ্চিমে পড়াশোনা করছি এখানে এসে, আমি তখন কিন্তু রেশিয়ালি ইনফেরিয়র, এবং তখন জেন্ডার অ্যাসপেক্টে আমি বরঞ্চ বলতে পারেন যে আমি অনেক বেশি সিম্প্যাথি পেয়েছি। এবং আমার প্রথম আমি বলতে পারি যে আমার মাদারহুড নিয়ে আমার প্রথম অ্যাপ্রিসিয়েশনটা, দ্যাট ইউ আর ডুইং ভেরি গুড, এই কথাটা আমি প্রথম শুনতে পাই আমি প্রবাসে আসার পরে। এবং যখনই ধরেন আমার বাচ্চাকে আমি কোথাও নিয়ে যাচ্ছি, ও যখন আমার সন্তানকে যখন কেউ দেখছে যে খুবই ভালো করছে, তখন আমি সন্তানের প্রশংসা থেকে আমি বেশি প্রশংসা পেয়েছি, ইউ আর ডুইং ভেরি গুড বিকজ ইউর ডটার ইজ ডুইং ভেরি গুড। এন্ড প্রথমবার আমাকে আমার বন্ধুরা কেউ বলেছে যে তুমি যদি ডেট করতে যাও তাহলে আমাকে বলবা, আমি তোমার বাচ্চাকে দেখবো, বিকজ দ্যাটস দ্য থিং। তারা নিজ থেকে আমাকে এই অফারটা দিয়েছে প্রথমবার, আমি এই ধরনের কোন রকমের মানে, এবং আমার তখন মনে হয়েছে যে বাবা বলে কি, মানে আমি ডেট করা তো অপরাধ, এখানে মা হিসেবে তো ভীষণ বড় অপরাধ। তো এই যে আমি একটা সাপোর্টটা পেয়েছি, কিন্তু অন্য অর্থে যেটা যে বললাম যে সিঙ্গেল মাদার হিসাবে বা রেশিয়ালি যে ইনফেরিয়রিটি বা ফিনান্সিয়ালি যে ইনফেরিয়রিটি, সেই পরিপ্রেক্ষিতে ক্ষমতা তো আসলে নানা রকম ভাবে ইন্টারসেকশন, নানা রকম ভাবে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে থাকে। ফলে ওইটা তো আমাকে এবং আমার বাচ্চাকে, বিশেষ করে আমি তো ঠান্ডার পড়াশোনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে থাকি, কিন্তু বাচ্চাদেরকে তো স্কুলে যেতে হয়। স্কুল তো হচ্ছে সবকিছু এক ধরনের সমাজের একটা আয়না। এগুলো তাকে ফেস করতে হচ্ছে, এবং এগুলো যে তাকে ফেস করতে হচ্ছে, একটা বাচ্চার জন্য, ছোট বাচ্চার জন্য এগুলো নেম দেওয়া চেনাটা খুব কঠিন। সে তো শুধু ফেস করে, সে চিনতে চিনতে বুঝতে বুঝতে তার অনেক বছর লেগে যায়। হ্যাঁ, একটা পর্যায়ে গিয়ে রেসিজম কোনটা, সেক্সিজম কোনটা, সেগুলো বিশ্ববিদ্যালয়ে সেগুলো স্কুলে শেখানো হয়। এবং ফলে সেগুলো আসলে অভিজ্ঞতার মধ্যে দিয়ে একটা সন্তানকে যেতে হয়, এবং সেগুলো আরেক ধরনের চ্যালেঞ্জ তৈরি করে। তো ক্ষমতার নানা রকমের ক্ষেত্রগুলো, বর্ণবাদ, শ্রেণী, লিঙ্গ, হেটারোসেক্সিজম, আমি বলবো যে একদম একদম হেটারোসেক্সুয়ালিটি, সবকিছুতে আসলে পরস্পরের সঙ্গে একে অপরের সঙ্গে যুক্ত থাকে, এবং প্রান্তিকতা নানা রকমের রূপ থাকে। আচ্ছা, নাসরিনের এক্সপিরিয়েন্সের সাথে আমি একটু অ্যাড করতে চাই। আমি এখানে যখন প্রথম পড়াশোনা করতে এসেছিলাম, প্রথমে তো মাস্টার্স করলাম ওয়েস্টার্ন ইউনিভার্সিটি থেকে। ইউনিভার্সিটি সিস্টেমটা কিন্তু এখানে এখন পর্যন্ত আমার কাছে যেটা মনে হয়েছে যে ইটস ভেরি গিয়ার্ড টুয়ার্ডস আ সিঙ্গল পারসন। সো যদিও এখানে অনেক সুযোগ সুবিধা আছে প্যারেন্ট হিসেবে, যেমন ধরেন হেলথ কভারেজ আমার সন্তান পাচ্ছে আমার কারণে, তারপর ছোট বাচ্চা হলে ইউনিভার্সিটিতে ডে কেয়ার সেন্টার আছে। আমার ছেলে আবার ছিল, আমি যখন এসেছি তখন মানে 10 বছর ছিল, সো ও ঠিক ওই ডে কেয়ার সেন্টারে ওকে নিবে না, কারণ হি ইজ টু ওল্ড। আর আমার ডিপার্টমেন্টে আমি যেটা বলবো,
এবং এটা অন্যান্য ডিপার্টমেন্টেও একই। ইটস ভেরি গিয়ার্ড টুয়ার্ডস সিঙ্গল পারসনস, ইট ইজ নট গিয়ার্ড টুয়ার্ডস সিঙ্গল মাদার্স অ্যাট অল। একদম সো ওই জিনিসগুলো কিন্তু আমি খুব ফেস করেছি, কারণ আমি এখানে এখন আছি লন্ডন অন্টারিও নামে একটা শহরে, টরন্টো থেকে 2-2.5 ঘন্টা দূরে। এখানে আমি কিন্তু কাউকে চিনি না। আমি যখন এসছি তখন আমি একা, খুব লাকিলি একটা 1 বেডরুমের বাসা পেয়েছি, which was very close to the university. It was all fine, স্কুলের কাছে ছিল। কিন্তু আমাদের এখানে একটা কোর্স ছিল, সেটা সকাল 8:30টার সময় শুরু হয়। সকাল 8:30টার সময় একটা কুইজ হয়, যেটা কুইজটা মার্কড হয়, এবং আমার ছেলের স্কুল শুরু হয় 8:50 থেকে। সেই ক্ষেত্রে আমাকে এখান থেকে বাস নিয়ে পৌঁছাতে হবে। সো আমার বাস নিতে হবে সকাল 7:30টার সময়, না হলে আমি বাস মিস করব, আমি ক্লাস মিস করব, আমি কুইজ মিস করব, আমি মার্কস মিস করব। আমি আমার তখনকার 10 বছরের ছেলেকে স্কুলের বাইরে রেখে সকাল 7:30টার সময় পুরা তখন ওখানে সবকিছু খালি, ওই অবস্থায় রেখে আমার এই ক্লাসটা করতে হয়েছে সপ্তাহের পর সপ্তাহ, which was মানে very difficult for me. তারপর একবার এরকম হয়েছে যে ও স্কুল থেকে, ওকে চাবি দেওয়া ছিল, ও বাসা থেকে স্কুল থেকে বাসায় এসেছে কিন্তু চাবিটা ভুলে রেখে গেছে, সো ও বাইরে দাঁড়িয়ে আছে। লাকিলি ইট ওয়াজ অক্টোবর, so it wasn't that cold, so he was fine. So এবং আমি যেহেতু একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে তখন এসছি, এবং সিঙ্গল মাদার হিসেবে আমার নিজস্ব হয়তোবা আমি ওটাকে অ্যাটেনশন ক্রিয়েট করতে চাচ্ছি না, সেই কারণে আমি কিন্তু আমার ডিপার্টমেন্টে কখনো এই জিনিসগুলো বলিনি। কিন্তু এটার কারণে আমি অনেক সাফার করেছি, কারণ আমি চাচ্ছিলাম না যে, আমি কোনো স্পেশাল অ্যাডভান্টেজ নিতে চাচ্ছিলাম না। সেই কারণে কিন্তু আমার এই জিনিসগুলা সাফার করতে হয়েছে, এবং আমার এক্সপেকটেশন ছিল না আমাকে ওই সময় ক্লাস করতেই হবে, এটা করতেই হবে, সেটা করতেই হবে। প্লাস ডিপার্টমেন্টে এই ব্যাপারগুলো ছিল যে অনেক কিছু অর্গানাইজ করা হচ্ছে বিকালে বা সন্ধ্যায়, যেটা মানে স্টুডেন্টসরা মিলে হয়তো অর্গানাইজ করছে, সেখানে কিন্তু আমি যেতে পারছি না, কারণ আমার এসে রান্না করতে হবে, ছেলেকে খাওয়াতে হবে, টাইম মতো ঘুম পাড়াতে হবে। সো আমি আবার ওগুলাও কিছুটা ফেস করেছি, স্টিগমাটা ফেস করিনি। কোন রকমের কেউ ও সিঙ্গল মাদার, বা আমি যেটা বললাম যে কাউকে বলার পর সে আমাকে সেক্সুয়ালি অ্যাভেলেবল মনে করেছে, ওই জিনিসগুলো একেবারেই ফেস করিনি। বাট ইউনিভার্সিটি কনটেক্সটে আবার আমি অনেক অনেক ডিসঅ্যাডভান্টেজেস ফেস করেছি। এটা একটা বিষয়। আরেকটা বিষয় কি যেন বলতে যাচ্ছিলাম, ভুলে গেছি, আমি পরে মনে করে আবার বলবো। আচ্ছা, আমি তাহলে একটু যোগ করি, হ্যাঁ, তোমার যদি মনে পড়ে, আমি সুবিধা নিচ্ছি। ঠিক এই জিনিসটা আমারও ভীষণ রকম ভাবে হয়েছে। আমি যখন প্রথম হাঙ্গেরিতে যাই, এবং আমার তখন আমি প্রথম গেছি, একদম প্রথম দিন সিঙ্গেল মাদার হিসাবে মেয়েকে নিয়ে গেছি, এবং প্রথম দিন আমার ক্লাসে আমি আমার বাচ্চাকে নিয়ে উপস্থিত হয়েছি। ইন্টারেস্টিংলি আমার যারা সহকর্মী যারা ক্লাসে যারা ছিল, সবাই ওকে খুব, আমার মেয়ে ছিল খুবই শান্ত, এবং ওকে আস্তে করে একটা পেন্সিল লাগিয়ে দিয়েছে, আমার মেয়ে বসে বসে ছবি এঁকেছে ক্লাসের মধ্যে। তারপরে কিন্তু আমি দেখেছি যে আমার এমনও অভিজ্ঞতা হয়েছে যে আমি পড়তে গিয়েছি জেন্ডার স্টাডিজে, ফলে আমার যারা শিক্ষক তারা কেউই এটা নিয়ে কোনো কথা বলেনি, এবং আমার একটা অ্যাটিটিউড ছিল যে কথা বলতে, আমি কাউকে কথা বলতেও দিব না, আমি ক্লেম করেছি জায়গাটা। কিন্তু আমার একজন শিক্ষক ছিলেন যিনি কিনা একাডেমিক রাইটিং এ, তিনি আমাকে মেল করেছিলেন পরে যে আমি যেন আমার বাচ্চাকে নিয়ে ক্লাসে না আসি। এটা আমার জন্য অসম্ভব রাগের, ক্ষোভের এবং জন্ম দিয়েছিল, যেটা কারণে আমি পারলে তার ক্লাস বন্ধ করে দিই। এবং আমি যেটা করেছিলাম যে এরপরে আমি প্রত্যেকের অনুমতি নিয়েছিলাম, ক্লাসে শিক্ষকদের নিয়ে আমি সবাই আমাকে অনুমতি দিয়েছিল। এবং যখন কোনো সময় আমাদের ক্লাসরুমের মধ্যেই একটা লিভিং রুম, অনেকগুলো ক্লাসরুম, তার মাঝখানে একটা লিভিং রুমের মধ্যে থাকে, হ্যাঁ, সেইখানে আমি আমার মেয়েকে বসিয়ে রাখতাম কোনো সময়, যাবো বসে বসে ছবি আঁকতো, আমি হয়তো বা ওকে নিয়ে যাচ্ছি। আরেকটা ব্যাপার ছিল যে ওদের স্কুলে সকাল 8টা থেকে 4টা পর্যন্ত স্কুল, এবং স্কুলের মধ্যেই হোমওয়ার্ক, খাওয়া দাওয়া সবকিছু, ফলে আমি ওটার মধ্যে আমি সবকিছু করে ফেলতে পারতাম, বেশিরভাগ ক্লাসই শেষ করে ফেলতে পারতাম। যেটা হানা বললো যে কোনো সোশ্যাল লাইফ ছিল না, স্টুডেন্ট আইডিয়াটা ভীষণ রকম ভাবে ইন্ডিভিজুয়ালিস্ট অ্যান্ড মেল। এবং এখানে
নারীর যে জায়গা, ইভেন এমনকি জেন্ডার স্টাডিজ এর মধ্যেও এটা খুবই খুবই কঠিন ছিল। এবং আমার মনে আছে যে আমার মেয়ে যখন চিকেন পক্স হয়, আমি যখন হাঙ্গেরিতে আছি, ফলে আমি কোনো ক্লাস করতে যেতে পারিনি, এবং ক্লাস না করলে আমাদের ভীষণ স্ট্রিক্ট ছিল, আমি ক্লাস না করলে আমার ফেল হয়ে যাওয়ার সম্ভাবনা। তার ফলে আমাকে অনুমতি নিতে হয়েছে যে আমার বাচ্চার চিকেন পক্স হয়েছে, ফলে আমি ক্লাস করতে যেতে পারবো না। আমাকে সেক্ষেত্রে বলা যে তুমি 3টার বেশি ক্লাস মিস দিতে পারবে না। সো আমার চেষ্টা ছিল যাতে করে 3টা ক্লাসের মধ্যে আমার মেয়ে সেরে উঠে। তো এরকম প্রচন্ড রকম স্ট্রাগলের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে, এবং যেটা একদিকে ইনস্টিটিউশনাল সিঙ্গেলহুডের বা ব্যক্তিবাদী পশ্চিমা ব্যবস্থার সমস্যা, কিন্তু অন্যদিকে একটা ইমিগ্রেন্ট মাদার হিসেবে আমি ফেস করি যে ধর অনেক ইমিগ্রেন্ট মারা আমার মতো, তারা তাদের ইমিগ্রেন্ট সোসাইটির মধ্যে, বাঙালি সমাজের মধ্যে হয়তো বা অনেক ধরনের সাহায্য সহযোগিতা পেতে পারে বা পায়। তারা একটা সোশ্যাল নেটওয়ার্ক তৈরি করে, এক ধরনের কোঅপারেটিভ নেটওয়ার্ক তৈরি করে। সিঙ্গেল মাদারহুডের সমস্যা হচ্ছে যে আমরা ওই জায়গাতেও কিন্তু ঠিক বেকআপ পাই, ওইখানেও আমরা ঠিক একটা কমফোর্টেবলি একটা গ্রহণযোগ্য হয়ে উঠতে পারি না, কারণ আমরা খুবই আনঅর্থোডক্স। এর ফলে আমাদের সিঙ্গেল মাদারহুড হিসাবে আমাদের একদম বাইরে প্রবাসী বাঙালিদের মধ্যেও গ্রহণযোগ্যতা পাওয়া, কোন ধরনের সাহায্য সহযোগিতার এক ধরনের লেনদেনের মধ্যে দিয়ে যাওয়াটাও আমাদের জন্য খুব সমস্যাজনক হয়ে পড়ে। ফলে স্ট্রাগলটা আসলে দুই দিক থেকে হয়। Absolutely. এবং মানে the sort of languages that is used to মানে explain, um, it's I've written a paper on it, which is troubling, very troubling, but particularly exclusion, মানে এটা হচ্ছে intentional exclusion, যে মানে হানা আমার বন্ধু ছিল, এখন হ্যানা সিঙ্গেল হয়ে গেছে, এখন হ্যানা is no longer invited to my home because my wife doesn't prefer Hannah to be here, right? So this is not a myth, this is a reality. আবার সেখানে মানে যে কথাটা আপনারা দুজনই বললেন, I've been away from Bangladesh almost like 9 years. So I have a teenage son. আমি চিন্তা করি যে on many occasions যে যেটা কথা আছে না, you need a village to raise a kid. তো বাংলাদেশে আমার ছেলেটা যখন ওর দাদা দাদি নানা নানি পুরো মানে he has the whole number of, মানে he doesn't have any shortage of people to আমি যখন প্রথম মানে started living in Canada, one of the things যেটা I'm sure হানার হয়েছিল কিনা আমি জানি না, যে for the first time ওই যে পোয়েটিক্যালি বলে যায় যে মানে স্ক্রিমিং সাইলেন্স, যে হঠাৎ করে এত বড় জায়গা অথচ মানুষ এত কম। মানে আমরা তো বাংলাদেশে যেখানেই থাকি না কেন, আর পার্টিকুলারলি আমার জন্য চ্যালেঞ্জিং এরকমই বোধ করছি, সেটা হচ্ছে যে আই এম আ প্যারেন্ট, ইয়েস, মানে আই হ্যাভ নট ফেসড এনিথিং অ্যাজ সিঙ্গল মাদার ওম্যান ফেসেস। I'm a parent, obviously the parenting side, the father side, you'll miss your kid, মানে terribly you'll miss your kids. So ওই জিনিসগুলা যে লাইক হ্যাভ ইউর ব্লাইন্ডার্স অন, অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হলে তো আরও সমস্যা, আপনাকে অন টাইমে সব শেষ করতে হবে। তবে একটা জায়গায় আমি কন্টেস্ট করব, কন্টেস্ট হচ্ছে আই এম লাকি অ্যান্ড মানে ইন দ্য বিগিনিং মনে হয়তো আই হ্যাভ কাম টু আ হেল। যখন আমি পড়াশোনা করেছি সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকুইটি স্টাডিজ, আর ডিপার্টমেন্ট হোমড ইন ক্রিটিক্যাল সোশিওলজি, তো বুঝতেই পারতেছেন কি ধরনের বাবল কিংবা একটা র্যাডিক্যাল টাইপের জায়গা। তো সেক্ষেত্রে অনেক কিছু ইউ ক্যান এক্সপ্রেস অ্যান্ড এটসেট্রা, বাট ওয়ান্স ইউ গেট আউট অফ দ্যাট বাবল, যখন আপনি আমাকে কাজ করতে হয়েছে about 3 years to get my permanent resident status and all of that, তখন যখন ইউ আর ফেসড উইথ ডিফারেন্ট কাইন্ড অফ রিয়ালিটি, সেখানে কিন্তু ফিল্টার কাজ করে না, সেখানে আপনার ডাউন রাইট আপনাকে ফেস করতে হয়, মানে রেসিজম সেক্সিজম, মানে অন অল অফ দ্যাট, অ্যান্ড ওই জায়গায় হায়ারার্কি। এবং সেই ক্ষেত্রে আমি দেখেছি যে যারা সিঙ্গল মাদার, যারা ডিভোর্স উইমেন, হাউ তারা উইদিন দেয়ার ওন কমিউনিটি দেয়ার ফার্দার সাইলোড, within their own community they are further stigmatized, further মানে কি বলে isolated, যে না মানে you don't, and also objectified, মানে sexualized, মানে this is an object to be viewed, etc. কয়েকটা মানে contesting question এসছে। one of the question, যদি if I pull first this one, যে great discussion, would like to know some points on how single fathers face similar challenges and criticisms. Of course it is not the same as single mothers, but what would be some common similarities and differences between the two
to from the perspective of Bangladeshi society? আচ্ছা, ফাদারহুড নিয়ে একটা কমেন্ট একটু বলি, সেটা হচ্ছে যে সে সিঙ্গল ফাদার হোক আর টু প্যারেন্ট ফাদারই হোক, এই জিনিসটা খুবই প্রবলেম্যাটিক যখন একটা বাবা তার প্যারেন্টিং দায়িত্বগুলা পালন করে, তখন সেটাকে অনেক বেশি প্রেইজ করা হয়। যে বাচ্চা হচ্ছে সরি বাবা বাচ্চার ডাইপার চেঞ্জ করছে, বাবা বাচ্চাকে ঘুরতে নিয়ে যাচ্ছে, ও ওয়াও, মানে ওটাকে খুব সেলিব্রেট করা হয় যে সে খুবই প্রোগ্রেসিভ বাবা, বা হি ইজ গোয়িং আউট অফ হিজ ওয়ে টু ডু দিস। এটাকে কখনো নর্মাল হিসাবে দেখায় না। একটা মা কিন্তু এই কাজগুলো রেগুলার করে, এটার কোনো স্বীকৃতি নাই, এটা একটা নর্মালাইজড একটা জিনিস, এটাই করবে, এটাই মায়ের দায়িত্ব। কিন্তু সেম জিনিস কিন্তু শুধু মায়ের দায়িত্ব না, এটা বাবারও দায়িত্ব। সেম 50-50, it should be 50-50, it should be balance between both parents. কিন্তু যখন বাবা করে, সেটা কিন্তু শুধু বাংলাদেশেও না, এখানেও একটা বাবা যখন তার বাচ্চাকে ট্রলিতে করে নিয়ে পার্কে নিয়ে যাচ্ছে, ঘুরতে নিয়ে যাচ্ছে, তখন সবাই ওটাই খুব মানে সেলিব্রেটরি একটা ওয়েতে দেখে যে সে তার he's doing more than he's supposed to. He is seen in a different way. So এটা একটা বিষয়, স্পেসিফিক্যালি সিঙ্গল ফাদারদের প্রবলেম বা স্ট্রাগল নিয়ে তো মনে হয় কোয়েশ্চেনটা ছিল, এটা আমি একটু ভাবতে হবে। আমি একটু বলতে চাচ্ছি যেটা হানার ওই একদম ওই 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 জিনিসটারই যে যখন যখন একটা কিছু বাবা যখন মায়ের দায়িত্ব পালন করেন, তখন তাকে যেমন প্রেইজ করা হয়, অ্যাট দ্য সেম টাইম যদি আমরা দেখি যে পুরুষতন্ত্র পুরুষের জন্য যে ইমেজ তৈরি করে, সেই ইমেজে সে ম্যাসকুলিন ইমেজে সে কিন্তু তখন খুব বেশি ফিট করে না। এবং এই যে ম্যাসকুলিন ইমেজে যখন একটা পুরুষ ফিট করে না, তখন তাকে তখন তাকে ফেমিনিন হিসেবে ট্রিট করা হয়, এবং সেটা কিন্তু তার পুরুষ পুরুষ যে তার যে ব্রাদারহুড, তার যে পুরুষ জগৎ, সেখানে কিন্তু তার এই দায়িত্বটা, সে যে একটা সিঙ্গেল ফাদার হিসেবে তার যে রেসপন্সিবিলিটি, তার যে সে যদি হতে চায়, সে যদি দায়িত্ব পালন করতে চায়, সে যদি একজন মা হয়ে উঠতে চায়, হ্যাঁ, মাদারহুডটা আমার কাছে বায়োলজিক্যাল লাগে না। আমার কাছে মনে হয় মাদারহুড হচ্ছে একটা আসলে এটা হচ্ছে তত্ত্বাবধানের নাম। তো একটা একটা বাবা যদি ওইরকম ভাবে মায়ের মতো হয়ে উঠতে চান, হ্যাঁ, তখনও কিন্তু তিনি সমাজ থেকে একভাবে প্রেইজ পান ঠিকই, কিন্তু প্রেইজটা তাকে যেন এটা তার জায়গা না, তাকে বারবারই মনে করিয়ে দেওয়া হয় তার জায়গা না, এটা তার করার কথা না। ফলে সে যখন তার পুরুষালী জগতের সঙ্গে নেগোসিয়েট করতে যায়, তখন হয়তোবা তাকে ঠিক তার পৌরুষের যে জগতে সে হয়তোবা প্রান্তিক বোধ করতে পারেন, এবং হয় তাকে নিয়ে হাসাহাসিও করা হয়, আবার হাসাহাসিও করা হয়, হাসাহাসি করা হয়। ফলে সে বাবা কি ফুটবল শেখাবে, বাবা তাকে বাড়ি নিয়ে ঘুরতে নিয়ে যাবে, কিন্তু বাবা ওই টেক কেয়ার করবে, তাকে রান্না করে খাওয়াবে না, তাকে ট্রলিতে তাকে ডায়াপার চেঞ্জ করবে না, ওগুলো হচ্ছে মার দায়িত্ব। তো ওগুলো যখন একটা বাবা করে, সবকিছু যখন একটা বাবা করতে যায়, তখন তাকে মনে করা হয় যে না, তোমার সাথে একটা বিয়ে করতে হবে, তোমাকে মা নিয়ে আসতে হবে। বাবাকেও মা হয়ে ওঠার যে একটা চ্যালেঞ্জ ফেস করতে হয়, সেও কিন্তু একটা পুরুষতান্ত্রিক সমাজের একটা শিকারী। এই অর্থে আমি বলবো যে সেও কিন্তু তার ফেমিনিন হয়ে যাচ্ছে, তার এই পুরুষ হুমকির মুখে পড়ে। হ্যাঁ, ফলে এটাও একটা সমস্যা। অ্যাবসলিউটলি। এবং আমরা মানে যখন ছোটবেলা থেকেই মানে ওয়ান অফ দ্য থিংস যেটা আমি আমার স্টুডেন্টদের সাথে অ্যাটলিস্ট আলোচনা করার চেষ্টা করি, সেটা হচ্ছে পেট্রিয়ার্কি ডাজ নট অনলি মার্জিনালাইজ উইমেন, it also marginalizes men. যে the moment I am born, my sense of self is attached to আমার কি material possession, আমার কি achievement, আমি কি করছি, all of that. তো যেরকম ছেলেদেরকে মানে কি করে খাওয়াবি, বউকে কি করে কামাই করে খাওয়াবি ইত্যাদি। তো মানে দ্য মোমেন্ট বয় স্টার্টস গ্রোয়িং আপ, মানে ইউর economic agency becomes agency in the fields of economy becomes মানে this primary identity. আমি একটা ইনসিডেন্টের কথা বলি। মানে আমার স্টুডেন্টের বাবা ছিলেন
আছেন, বেঁচে আছেন এখনই, সরি, যে উনার আমার স্টুডেন্টের মা ভেরি ওয়েল স্ট্যাবলিশড, মানে এত ওয়েল স্ট্যাবলিশড যে নাম বললে চিনে ফেলবেন, সো নট গোনা সে দ্যাট। তো কিন্তু তার বাবা, আমার স্টুডেন্টের বাবাটা, সে কি করে ঘরে তার আমার স্টুডেন্টটা এবং তার ভাইটা দুজনের জন্য রান্না বান্না করে করে এবং মানে আইস, এবং পরবর্তীতে আই ফেল লাইক ও ওয়াও, মেক সেন্স। উনি খাবার রান্না করেন এবং টিফিন ক্যারিয়ারে খাবার নিয়ে ওনার স্ত্রীর জন্য মানে সরকারি উচ্চ কর্মকর্তা দপ্তরে গিয়ে বসে থাকেন, স্ত্রী কখন মিটিং শেষ করবেন এসে নিজে আপনার বেড়ে টেড়ে খাওয়ান। ইমাজিন দ্য কাইন্ড, কোন ধরনের ডিসকোর্স তৈরি করে, কোন ধরনের অ্যাট্রাকশন তৈরি করে। Later, I realized that this gentleman that I'm talking about, he was trained in sociology, from Rush University, and he knew about the gender stereotype very well. এবং তারা দুজনেই মানে they started their career, দুজনেই আপনার মানে সরকারি কর্মকর্তার ক্যারিয়ার শুরু করেছেন, এবং যখন বুঝতে পারলেন যে দুজনের মধ্যে একজনের ক্যারিয়ারকে স্যাক্রিফাইস করতে হবে, এবং মানে ইট ওয়াজ মোর কনভিনিয়েন্ট, কালেকটিভ কনভিনিয়েন্সের জন্য ইট ওয়াজ মোর কনভিনিয়েন্ট ফর দ্য ফাদার টু স্যাক্রিফাইস হিজ ক্যারিয়ার, হি গেভ আপ হিজ জব অ্যাজ এ প্রফেসর অ্যান্ড হি বিকেম ফুল টাইম মাদার। যে কথাটা নাসরিমা বললেন, এই তত্ত্বাবধানের ব্যাপার, এটা ফিজিক্যাল ব্যাপার না যে মানে কে সেই রেসপন্সিবিলিটি করতেছে, কিন্তু এটা করার জন্য ওই বাবাটাকে যে পরিমাণে এপিস্টেমিক কাজ করতে হয়েছে, রিফ্লেকশনের কাজ করতে হয়েছে, সেই ইমাস্কুলেশনের ভিতর দিয়ে সে যায় নাই বিকজ অফ এপিস্টেমিক এম্পাওয়ারমেন্ট, তাই না? তো সেটা কিন্তু ইনক্রেডিবল ইম্পর্টেন্ট। এবং দ্য নাম্বার অফ মেন আমরা যখন কোন ধরনের এংজাইটির ভিতর দিয়ে যাই, আমার স্ত্রী যদি আমার সাথে বেশি উপার্জন করে, আমার সাথে ভালো অবস্থানে থাকে, আবার ওই যে মানে ইন্টারনালাইজ ইনফেরিয়রিটি, এটা তো পেট্রিয়ার্কিক্যাল, যে আমার স্ত্রী আমার সাথে বেশি উপার্জন করে, আমার সাথে ভালো অবস্থানে আছে। তো দিস ইজ সামথিং ইন্টারেস্টিং। এবং আমার দুইটা বন্ধু আছে, দুজনই সিঙ্গেল ফাদার, এবং দুজনের স্টোরিটা আই থিঙ্ক ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড ইন দিস কনটেক্সট। একটা সিঙ্গেল ফাদার, হি ইজ মানে ভেরি মানে চার্মিং, ওয়েল স্পোকেন, আর্টিস্টিক, অ্যান্ড ও একটা কথা বলে যে ওর সিঙ্গেল ফাদারহুড মানে আসলে ওর মানে ডেটিং ওয়ার্ল্ডে ওর একটা অ্যাডভান্টেজ দিয়ে দিয়েছে, যে মানে একজন ফাদার সে এরকম কেয়ারিং, তো মানে মোর উইমেন ফিল অ্যাট্রাক্টেড টুয়ার্ডস হিম, যে হ্যাঁ মানে হি ইজ আ ম্যান ওয়াট। কিন্তু আবার এটা ওয়েস্ট, হ্যাঁ কিন্তু আপা এটা কিন্তু ওয়েস্টার্ন কনটেক্সটে, কেনেডিয়ান কনটেক্সটে হি ইজ আ হোয়াইট ম্যান, হোয়াইট মানে সিসজেন্ডার এবল বডিড ম্যান। আবার আরেকটা ফাদার উইথ ফিজিক্যাল ডিসেবিলিটি, কিন্তু ইনভিজিবল ডিসেবিলিটি, মানে আপনি দেখলে বুঝতে পারবেন না যে তার এই ধরনের ডিসেবিলিটি আছে। তো সে যখন মানে হাসতেছে, তার স্ত্রী তার ব্যাগটা ক্যারি করতেছে বা তার মানে ই করতেছে, তো ওই যে আবার শিভালরি বা মানে আনক্রিটিক্যাল বা পেট্রিয়ার্কিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ মানে জেন্ডার রোল, ঠিক আছে, সেক্ষেত্রে হি এক্সপিরিয়েন্সেস আ লট অফ লাইক ও মানে ইউ আর সো রুড, তোমার স্ত্রী ব্যাগটা ক্যারি করতেছে বা তোমার স্ত্রী মানে এরকম একটা বাচ্চাকে কোলে করতেছে, তখন তাকে এক্সপ্লেন করতে হয় হিজ ইনভিজিবল ডিসেবিলিটি, হিজ কন্ডিশন, অল অফ দ্যাট। So and this is a regular process. So মানে this is maybe it may sound a little মানে devil's advocate, but মানে building that মানে concept is incredibly important. আপনারা দুইজনই হয়তো জানেন ব্যাপারটা, সেটা হচ্ছে যে ডোমেস্টিক ভায়োলেন্স, মানে যে কোভিড-19 যেভাবে বেড়েছে, মানে বিকজ অফ মানে a lot of মানে পিপল দে ক্যানট, আগে যতটা সহজ ছিল টু গো আউটসাইড লুক ফর শেল্টার। একটা কোয়েশ্চেন, ইফ উই লুক এট দিস কোয়েশ্চেন, given the post-pandemic environment, the economic system will change and this will definitely impact on any social construct. Firstly, do you think the institution of marriage will remain valid? And what of parenting, whether dual or single? Secondly, what of the class divide? In other words, what is the way of moving forward? খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, যে ঢাকায় একটা বাসা ভাড়া অ্যাফোর্ড করতে গেলে একজনের ইনকাম এখন হয় না, যদি আপনি মানে মেজরিটি কনটেক্সটে চিন্তা করেন। সো সেক্ষেত্রে প্যারেন্টিং মানে ইটস বিকামিং ফ্লুইড। ওনার প্রথম প্রশ্নটা যেটা আমার মনে হয়েছে যে institution of marriage. Institution of marriage is immensely important and there is no way, মনে হয় না যে এটা challenged at all. এটা ভীষণ রকম ভাবে শক্তিশালী, এটা পুঁজিবাদের থেকেও হয়তো বা শক্তিশালী, বা আমি বলা ঠিক না, বাট ওইরকমই শক্তিশালী একটা ব্যবস্থা, যেটা ধরেন যেটা সমালোচনা, এমনকি ধরেন প্রান্তিক লিঙ্গের মানুষেরাও বিয়ের অধিকারের জন্য লড়াই করেন, ফলে বিয়ে একটা সোশ্যাল কন্ট্রাক্ট হিসেবে
প্রশ্নহীন ভাবে শক্তিশালী। ফলে এটা হ্যাঁ, এবং হেটেরোসেক্সুয়াল বিয়ে, অন্য কোনো বিয়ে আমরা বলছিও না। না, হেটেরোসেক্সুয়াল না, এখন হোমোসেক্সুয়াল বিয়েও শক্তিশালী। সেটা বলছে যে বিয়েটাই ইটসেলফ ভেরি 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 ওয়েস্টে যেটা বলছে যে হোমোসেক্সুয়ালিটি বিয়ের জন্য লড়াই করছেন, বিয়ের অধিকারের জন্য লড়াই করছেন, যদিও বিয়ে করছেন না, অনেকেই বিয়ে করে না, কারণ হচ্ছে যে ডিভোর্স খুব এক্সপেন্সিভ। হ্যাঁ, ডিভোর্স ভীষণ এক্সপেন্সিভ ওয়েস্টে, এবং এই কারণে অনেকেই বিয়ে করে না। এবং যেহেতু বিয়ে বহির্ভূত সন্তানের বা বিয়ে না করে থাকাটা সামাজিকভাবে আর স্টিগমাটাইজ না পশ্চিমে, ফলে বিয়ে না করে অনেকে থাকেন। কিন্তু বিয়ের যে সুবিধা, ফিনান্সিয়াল, সিভিল এবং লিগাল সুবিধা, সেই সুবিধাটা আসলে প্রশ্নহীন, সেটা নিয়ে কেউ প্রশ্ন তুলছেন না। ফলে বিয়ে যাচ্ছে না, যাওয়ার বিয়ে ব্যবস্থা নেই। ম্যারেজের ইনস্টিটিউশন অফ ম্যারেজ ইজ নট গোয়িং অ্যাওয়ে এনিওয়ার সুন। আপা আপনি কি, সরি একটা কোশ্চেন করি আপা, আপনি কি যে বিয়েটা যে বলছেন, মানে এটা বিয়েটা তো আসলে মানে ক্যাপিটালিস্ট স্ট্রাকচার থেকে আলাদা না, ইজ ইট নট ইনহেরেন্টলি মানে বিল্ট উইদিন ইট, এবং আপনি বলতেছেন ভীষণ শক্তিশালী কেন? এটা তো ধরেন ওই অর্থে আমি আমি আমার দিক থেকে বলতে গেলে আমি বলবো যে এটা মানুষের যৌনতার বা রিপ্রোডাকশনকে রেগুলেট করবার জন্যই বিয়ে ব্যবস্থার উৎপত্তি, এবং সম্পত্তির ধারণা এবং পুরুষের সম্পত্তি হিসেবে সন্তানকে দেখা, এবং উত্তরাধিকার যাতে করে পুরুষের উত্তরাধিকার সন্তান হতে পারে, সেই জন্যই বিয়ে ব্যবস্থাটা ক্যাপিটালিজমের হ্যান্ডমেইডেন হিসেবে কাজ করে। হ্যাঁ, সেক্ষেত্রে আইনগত যে হেরিডিটি, বংশ উত্তরাধিকার আইন, এইটার জন্যই বিয়ের প্রয়োজন। ফলে একভাবে এটা সোশ্যাল ইনস্টিটিউশন, লিগাল রাষ্ট্রের একটা সবচেয়ে বড় ইনস্টিটিউশন, যে ফর থ্রু হুইচ উই ক্যান অ্যাকচুয়ালি কন্ট্রোল সেক্সুয়ালিটি অ্যান্ড রিপ্রোডাকশন। এটা নানা রকম ভাবে পশ্চিমে চ্যালেঞ্জ, নানা রকম ভাবে স্পাম ব্যাংক, অ্যাডপশন, নানা কিছুর মধ্য দিয়ে এটা চ্যালেঞ্জ হলেও খেয়াল করবেন যে উত্তরাধিকার যতদিনে আছে, উত্তরাধিকার ব্যবস্থা যতদিনে আছে, বিয়ের প্রয়োজনীয়তা কতদিন থাকবে। সেটা আপনার জৈবিক সন্তান হোক বা অজৈবিক সন্তান হোক, সন্তানের মাধ্যমে বংশ পরিক্রমা। এবং আপনি দেখেন যে আমাদের বাংলাদেশের বাস্তবতাতে যেটা বংশটা খুব বেশি পুরুষতান্ত্রিক, মানে পশ্চিমে বংশ নাম, সারনেম এত গুরুত্বপূর্ণ যে এটা না থাকাটা একেবারে অ্যাবসার্ড হিসেবে চিন্তা করা হয়। আমার মেয়ের নামে সারনেম নেই, বাংলাদেশের অনেকেরই নামে সারনেম থাকে না, এবং সেটা আমাকে প্রত্যেকটা ক্ষেত্রে ব্যাখ্যা করতে হয় কেন আমি ইন্টেনশনালি আমার সন্তানের ক্ষেত্রে তার বাবার বংশ নাম দিইনি। বাংলাদেশের ক্ষেত্রে এগুলো অনেক ফ্লেক্সিবল, কিন্তু পশ্চিমে এই যে বিয়ে, পুরুষতান্ত্রিক বিয়ে ব্যবস্থা, বংশ জিনিওলজির যে এই সিস্টেম এত শক্তিশালী যে এটা চ্যালেঞ্জ না, একেবারে চ্যালেঞ্জ না, কারণ এটার সঙ্গে আপনার হেরিডিটি, বংশ পরম্পরা, উত্তরাধিকার আইন এগুলো যুক্ত, সম্পত্তি ধারণা যুক্ত, এবং এটা পুঁজিবাদী রাষ্ট্রের একটা মাইক্রো মেকানিজম। ওনার আরেকটা প্রশ্ন ছিলেন, দ্বিতীয় প্রশ্ন, যে আমি ঠিক ভুলে গেছি আসলে প্রশ্নটা, যদি একটু। আচ্ছা, মানে যেটা আমরা আসলে আলোচনা ইতিমধ্যে এনেছি, যে ক্লাস সিঙ্গেল মাদারহুডের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল বা অর্থনৈতিক সচ্ছলতা অনেক গুরুত্বপূর্ণ, এবং এটা অর্থনৈতিক চ্যালেঞ্জটা অনেক গুরুত্বপূর্ণ। ফলে এবং ক্লাসের ক্ষেত্রে এমনকি যারা মধ্যবিত্ত নারী, তারাও সিঙ্গেল হতে চান না, কারণ তাদের এক ধরনের ডিক্লাসিফিকেশন, তারা ডিক্লাস হয়ে যান, অনেক ক্ষেত্রে তাদের অর্থনৈতিক ভাবে তারা ক্ষতির সম্মুখীন হন। ফলে এইটা একটা অর্থনৈতিক অবস্থার সঙ্গে এটা যুক্ত। দ্বিতীয়ত, যেটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছিলাম, যে ক্লাসের, বাংলাদেশের সমাজে ক্লাসের ধারণায় নিম্ন মধ্যবিত্ত, উচ্চবিত্ত এবং নিম্নবিত্তের ইডিওলজিক্যাল পার্থক্য সাংঘাতিক, জীবনযাপনের বাস্তবতাও ভীষণ রকম ভাবে আলাদা। ফলে সেখানে আমাদের আসলে গবেষণা করার বিষয় আছে। আমরা একদম মধ্যবিত্ততে বিলং করি, আমাদের পজিশন সে জায়গা থেকে আমরা আমাদের অবজারভেশনের কথা বলছি, কিন্তু আমরা আসলে খুব কমই জানি অন্য শ্রেণীর ক্ষেত্রে কি হচ্ছে। এখানে
একটু জাস্ট অ্যাড করতে চাচ্ছি, যেহেতু আমি তখন একবার মেনশন করলাম হেটারোসেক্সুয়ালের ব্যাপারটা, আর প্রথম প্রশ্ন যে করেছিল সে সিঙ্গল ফাদারহুডের কথা বলছে। আমাদের পুরো ডিসকাশনটাই অ্যাকচুয়ালি মোটামুটি হচ্ছে একটা হেটারোসেক্সুয়াল ফ্যামিলির ধারণা থেকে, যে একজন বাবা, একজন মা এবং তাদের সন্তান, এবং বাবা না থাকলে কি হয় বা মা না থাকলে কি হয়, সেই জিনিসগুলা। সো ওই ডিসকাশন এখনো আমাদের সোসাইটিতে কিভাবে করা সম্ভব আমি জানি না, যে দুজন বাবা বা দুজন মা, একজন লেসবিয়ান পার্টনার বা একজন গে, দুজন গে পার্টনার, তাদের সন্তান, তাদেরও তো সন্তান হওয়ার অধিকার। ওই জিনিসগুলা এখনো আমাদের, আমি জানি না আমাদের লিগাল স্ট্রাকচারে, সোশ্যাল স্ট্রাকচারে ওই জিনিসগুলা কিভাবে ডিসকাশন আসবে আমি ঠিক জানি না। বাট আই থিঙ্ক এটা একটু মানে আমার মনে হয় অ্যাকনলেজ করার দরকার আছে, যে আমরা একেবারেই আমাদের ডিসকাশনটা বেশ হেটেরোনর্মেটিভ পার্সপেক্টিভ থেকে হচ্ছে। অ্যাবসলিউটলি, আমি প্রায় এই ছোট মানে খুবই মানে নাইভ এক্সাম্পল, কিন্তু এক্সাম্পলটা এভাবে দিই, সেটা হচ্ছে যে এটা অনেক আগে কবিরা লিখে গেছেন যে কি বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে। তো মানে ব্রিটিশ যারা রুলার ছিল, তারা যে এক্সপ্লয়েট করতেছে, তাদের ব্রুটাল এক্সপ্লয়টেশনে খাজনা দিতে পারতেছে না, সেই কথাটা কিন্তু মানে কবিরা কোট করে বলে গেছে। তো মানে আই থিঙ্ক মানে অফটেন in conversation, at least given the global climate that we deal in day out, সেক্ষেত্রে I often resort to liminality, like saying things without saying things, understanding যে মানে going into plateau. এখানে একটা বিষয় যে নাসরিন পারলেন মানে খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা নিয়ে আমাদের ডিসকাশন হয় নাই, সেটা হচ্ছে যে প্যারেন্টিং এর যে আইডিয়া, যেটা কথা বললেন যে স্পার্ম ডোনেশন, the people who are becoming parents যারা মানে এবং রিসেন্ট আই স there was a conversation movement in নিউ ইয়র্ক টাইমস, একটা আর্টিকেল ছিল যে এরকম bunch of young men and women তারা একসাথে গ্যাদার হয়েছে, যে তারা স্পার্ম ব্যাংকে যারা ডোনার, তারা তাদের নিজেদের পরিচয় ওখানে রেখে দেয়, চাইলে তারা মানে দে ক্যান অ্যাকচুয়ালি কানেক্ট ব্যাক টু দেয়ার মানে এটা একটা ব্যাপার আছে। আবার যে সরোগেট, মানে লাইক ইউ ক্যান as a man have your sperm planted into a woman's womb and have child too. So it's a two-way process too. এটার নামে কি invert to IVF বা something, I'm sorry, I don't exactly know. এটা মানে আলাদা কিছু একটা। IVF is different. আচ্ছা, তো ওইখানে কিন্তু আবার যেটা, হ্যাঁ, কিন্তু যেটা মানে ওয়েস্টে খুবই খুবই কমন, এবং বাংলাদেশের কনটেক্সটে again because as I work in the মানে rural communities and very in engaged ways, I know incidents like where a young girl, she got pregnant and she committed suicide out of the fear is that she didn't even have the ways of actually finding a way to do abortion. And subsequently the kind of stigma her family, that girl even taking her own life was not enough for her family to go through the social stigmatization and marginalization and all kinds of harassment that continues to the day. That is something was like entirely, and also আপনি যে কথাটা বললেন যে ম্যারেজের সাথে ক্যাপিটালিজম বা পুঁজিবাদের সেই ইনহেরেন্ট যে রিলেশন, এই কথাটা আমি প্রায় আই ডোন্ট থিঙ্ক ইটস ভেরি, ফর মি ইটস কাইন্ড অফ ইম্পসিবল টু অ্যাকচুয়ালি অ্যাভয়েড ইট। সেটা হচ্ছে whenever we talk about capitalism, it's a kind of relationship. It's not a thing. It's a relationship to extract value, extract surplus. তো সেক্ষেত্রে ম্যারেজে তো মানে it's inherently patriarchal. Look at marriages around the world, wherever it is, it's not essentially the harmony or union of two parties coming in love and for mutual well-wishing. It's in many ways the production of future labor, continuous supply of labor and consumer. So ওই অ্যানালিসিসে গেলে তো you will start even having your own security at you'll be jeopardizing your own security. Like, what are you challenging? What are you questioning? It's funny that how we fail to identify how capitalism has found its way to co-opt our belief system and being embedded there.
Like we think it is our spirituality or belief system, but if you analyze, if you start like deconstructing, you find, oh, interesting, you have a capitalist relationship and that hierarchical thing going on there, right? So obviously we're not always at liberty to talk about those things, right? um, একটা অ্যাপ্রিসিয়েশন এসছে আমার আপনাদের জন্য যে ইনক্রেডিবল ইম্পর্টেন্ট কনভারসেশন, অবভিয়াসলি যেটা নাসরিন আপা প্রথমেই মানে আমাদের বলেছেন যে ইটস এন ইনক্রেডিবল ইম্পর্টেন্ট কনভারসেশন অ্যান্ড ভেরি লিটল আন্ডারস্টুড, মোর দেন লিটল আন্ডারস্টুড, মিসআন্ডারস্টুড মানে এরিয়া যে সিঙ্গেল প্যারেন্টিং, যে মানে হোয়াট ডাজ ইট মিন টু বি এ সিঙ্গেল প্যারেন্ট. So these are some of the questions that we had. Um, this was and Hana জি আপনি আপনার মাইকটা মিউট করা. সরি, না ওটাতে কি কোনো প্রশ্ন ছিল? আমি পুরোটা পড়তে পারি। সরি, না মানে সিঙ্গেল মাদারকে নানা ধরনের সামাজিক পারিবারিক চাপ এবং অন্যদের বাঁকা দৃষ্টি কুদৃষ্টিতে থাকতে হয়, সেই সাথে বাচ্চাদেরকে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়। ভেরি ট্রু। নিজ কমিউনিটিতে, স্কুলে, সমাজে ভীষণ ভালো লাগছে আপনাদের আলোচনাটাকে অ্যাপ্রিসিয়েট করছেন। ভেরি ভেরি মানে appreciative of our discussion. But the stigma is real. Stigma is I don't know. I mean, I will need to. তো হানা মানে আপনি যে এই ব্যাপারটাকে মানে থ্যাংক ইউ ভেরি মাচ যে nobody has brought this discussion like this is something that needs to be whenever I reached out to different but obviously I would, as I have said earlier, যে we need to have another conversation regarding parenting being আমি particularly I am petrified and scared to death thinking about bringing my son to Canada where I will be his only parent, to look after him, particularly when he's a teenager. Needless to say that growing up in a society যেটা হচ্ছে আবার ওই যে মানে one of the books I think we all should consult time to time, ওই যে racist without racism, মানে ওই যে আপনার কালার ব্লাইন্ড রেসিজম যে আসলে বেসিক্যালি কি হয়। তা আমার কাছে আমি যতবারই অ্যানালাইজ করার চেষ্টা করি আমার কাছে মনে হয় যে রেসিজম, পেট্রিয়ার্কি, ক্যাপিটালিজম, সেক্সিজম দে আর মানে এত এভাবেই ইন্টারওভেন যে একটা থেকে আরেকটাকে টিজ আউট করা, আই ডোন্ট নো হাউ ডু ডু ইট। একটা কথা বলতে গেলে আরেকটা চলে আসে। I don't think we need to tease them out. I think ওগুলো সবগুলো একসাথেই আলোচনা হওয়া প্রয়োজন। এক্স্যাক্টলি। যদি আমরা একটার উপরে ফোকাসও করি, ওই জিনিসগুলো আসলে না বললে তাহলে একেবারেই ওই জিনিসগুলো ইগনোর করা হয়ে যাচ্ছে আসলে। ওগুলো সবই ইম্পর্টেন্ট। আর থ্যাংক ইউ আপনার এই প্ল্যাটফর্মটা ক্রিয়েট করার জন্য, এটা আমাদেরকে এই আলোচনাটা করার জন্য। কারণ অ্যাকচুয়ালি আমি, নাসরিন আর আমাদের আরো দু একটা বন্ধু মিলে বাংলাদেশে আমরা অনেক দিন ধরে এই আলোচনাটা করব। Obviously this is not the end, this is the beginning. This is the beginning, yes. হ্যাঁ, সো অনেকদিন ধরেই এই কথাটা আমার আর নাসরিনের মধ্যে হচ্ছে, আমাদের আরো কয়েকজন বন্ধু আছে তাদের মধ্যে এই কথাগুলো হচ্ছে। এটা পাবলিকলি কিভাবে ডিসকাশনটা আসতে পারে, কি কি বলা যেতে পারে, কোন কোন বিষয়গুলো আমরা অনেকেই আনঅ্যাওয়্যার, ওগুলো নিয়ে ডিসকাস করা যেতে পারে। এগুলো আমরা অনেকদিন ধরেই আলোচনা করছি। একটা কথা আমি যেটা আমি বলছিলাম, আচ্ছা ঠিক আছে আপনি বলেন। সরি নাসরিন আপা, এটা বলে হয়তো আপনার মানে একটা কমেন্ট করতে আরো সুবিধা হবে। সেটা হচ্ছে যে আমাদের দেশে, বাংলাদেশে কিংবা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড যেটা হচ্ছে ক্রিটিক্যাল লিটারেসি ইজ পেইনফুলি অ্যাবসেন্ট। যে মানে আবার পাওলো ফ্রায়ারকে আনতে হয় যে literacy is not essentially about reading the word. আমি mechanically পড়বো BWO কে book, NWO কে nook. That is not literacy. মানে actually can we learn how to read the world? তো আমাদের একটা প্ল্যাটফর্ম আছে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড স্কুল অফ বাংলাদেশ। সেখানে আমরা এই কনভারসেশনগুলোকে imagine how useful this conversation is going to be for a মানে growing woman or a man, যে এটাকে মানে কাট করে মানে এটা টপিক ওয়াইজ করে ক্রিটিক্যাল লিটারেসি ফ্যাসিলিটেট করা। যখন আপনার কথাটা শুনে আই উইল নট ফিল অ্যালোন, যে লাইক ও আন্ডারস্ট্যান্ডিং, যেটা আপনি একটা কথা বললেন যে ডিভোর্স ইজ নট আউট অফ দি রেলম অফ ইমাজিনেশন ইন ইয়োর লাকিলি ইন ইয়োর সার্কেল, ওয়াই শুড ইট নট বি ইন অল সার্কেল, তাই না? তো ওই কনভারসেশনগুলো কিন্তু ওই ইজনেস টানে। হ্যাঁ, সরি।
না, আমি আপনাকে সেটাই বলতে চাচ্ছিলাম যে ধরেন আমার বা ফানার হ্যাঁ, সিঙ্গেল মাদারহুড, সিঙ্গেল প্যারেন্টহুড অফকোর্স এটা অনেক রকমের চ্যালেঞ্জ আছে এবং আমাদের অনেক কথা বলা আছে। কত বছর পার করে দিয়েছি এর মধ্যে, কত কথা বলতে চেয়েছি এবং নাম দিতে চেয়েছি, কিন্তু তারপরেও তার মধ্য দিয়ে আমরা মনে করি যে এই এটাকে ঘিরে কোন রকম স্টিগমাটাইজেশন বা ভিকটিমাটাইজেশন বা কি বলে এটাকে, যে নেগেটিভলি দেখার কিছু নাই। এটা এক ধরনের একটা অপরিহার্য সামাজিক বাস্তবতা এবং এই বাস্তবতা নানা রকমের প্রোস কনস আছে। হ্যাঁ, ফলে আমরা কোনো বলতে পারেন যে উদযাপনই করতে চাই। আমার সিঙ্গেল মাদারহুড আমি যতদিন ছিলাম আমি উদযাপনই করতে চেয়েছি। আমার সমস্ত স্ট্রাগল দিয়ে এটাকে আমি মনে করি না যে আমি ভুগেছি। এটা আমি যাপন করেছি। হ্যাঁ? আমি মনে করি যে এটা যাপন করবার জন্য, এটা উদযাপন করবার জন্য এটা একটা অপরিহার্য বাস্তবতা এবং আমি বিন্দুমাত্র আমি গর্বিত। আমি বলব যে আমি গর্বিত এবং এই পথটা পাড়ি দেওয়াতে এবং এটা নিয়ে আমি কথা বলতে চাই। এই নানা রকম দিক, চ্যালেঞ্জ নিয়ে আমি কথা বলতে চাই। এট দ্য সেম টাইম আমি বলতে চাই যে এই সিঙ্গেল মাদারহুড আমার সত্তার বোধহয় সবচেয়ে বড় একটা অংশ। আমি মনে করি যে এটাই আমার সত্তার পরিচিতির সবচেয়ে বড় পরিচিতি, কারণ এটা এত গুরুত্বপূর্ণ এবং এটা আমার সত্তাকে এমন ভাবে গ্রাস করেছে, এমন ভাবে দখল করেছে যে এটা সবচেয়ে বড় পরিচিতি এবং এই পরিচিতি আমি আসলে এনজয় করি। অ্যাবসলিউটলি। তবে আমি জানি না আপনারা দুজন ফিল করেছেন কিনা। আমি পার্টিকুলারলি এই জিনিসটা ফিল করেছি, মানে লিভিং ইন আ মানে কি বলে ডায়াসপোরিক কমিউনিটি। মানে এটা আমার একেবারেই আমার ব্যক্তিগত মানে ল্যাঙ্গুয়েজ। সেটা হচ্ছে যে মানে উই হ্যাভিং মানে অলমোস্ট মানে 300 ইয়ার্স অফ ব্রিটিশ কলোনিয়াল ডমিনেশন অ্যান্ড পোস্ট কলোনিয়াল সাইকি। সেটা হচ্ছে যে আমরা যখন একটা ওয়েস্টার্ন সোসাইটিতে বাস করি তখন আমাদের একটা উই ডেভেলপ অ্যান অ্যাটিটিউড অফ স্লেভিশ গ্র্যাটিটিউড, যে কোনো মতেই মানে কি বলে উই ডোন্ট ওয়ান্ট টু রক দ্য বোট, উই ডোন্ট ওয়ান্ট টু চ্যালেঞ্জ দ্য হোয়াইট ম্যান। আমরা কিভাবে চুপ করে থাকতে পারি। এবং হানা আপনার সাথে তোমার মানে এই ব্যাপারে আগেও কথা হয়েছে যে one of the things that মানে we are doing on this platform সেটা হচ্ছে bringing very uncomfortable but incredibly important conversation, not painting a rosy picture and not having an uncritical conversation. আমি মানে I will tell you unapologetically and having no hesitation about it, সেটা হচ্ছে আমরা when we live in a country like Canada or America or in the West, we don't want to talk about our true reality because আমাদের মানে perceived মানে social image back in home, যে it is not glamorous to be a single parent in a country like in a western country. It is not glamorous that when you are a full-time PhD student also you have to look after your child, and that is not friendly. তো আমাদের পারসেপশন অ্যাবাউট দ্য ওয়েস্ট ইজ সামথিং, আমরা তো মানে এক ধরনের এগেন ইট হ্যাজ আ পোস্ট কলোনিয়াল ইন ইমপ্লিকেশন, যে কিছু হলেই এভরিথিং অ্যাবাউট বাংলাদেশ ইজ দ্য ওয়ার্স্ট অ্যান্ড এভরিথিং অ্যাবাউট দ্য ওয়েস্ট ইজ দ্য বেস্ট। এবং আমি আমার ছাত্রছাত্রীদেরকে ওদেরকে যখন 18-19 বছর বয়সে পড়াতাম, তো ওয়ান অফ দি কমন কনভারসেশন ওদেরকে যখন এখন টরন্টোতে দেখা হয়, মানে উই অল আর নাও মানে কি বলে লিভিং ইন দ্য সেম কান্ট্রি, সেম রেসিডেন্ট অফ দ্য সেম প্লেস। তাই আমি ওদেরকে বলি কিরে মনে আছে যখন তোরা 18-19 ছিলি কোনো মতো মানে ইউ couldn't wait to leave the country and কোনো মতো গিয়ে আমেরিকাতে ঘর বাঁধলেই হবে। নাসরিন আপা সুন্দর করে বলে দিয়েছেন যে বাংলাদেশে কিন্তু আপনি রেশিয়ালাইজড ছিলেন না, নাও ইয়োর রিয়ালিটি ইজ রেশিয়ালাইজড। বাংলাদেশে আমার সন্তানের নিরাপত্তা নেওয়ার ভিতরে আত্মা কেঁপে ওঠে না, কিন্তু আমি যখন চিন্তা করি যে আমার ছেলেটার নাম মুসলমান, তার মানে গায়ের রং সাদা না, তার সিকিউরিটি কম্প্রোমাইজ, ইট ওয়ারিজ মি অ্যান্ড ইট নিডস আ কনভারসেশন দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমার একটা মজার কথা বলতে চাই। আমি যখন দেশ ছাড়ি আমার মাস্টার্সের জন্য হাঙ্গেরিতে, আমার একটা মনে হয়েছে যে বাংলাদেশের যাদের সঙ্গে আমার তখন কথা হতো সবার ধারণা ছিল যে ও তুমি সিঙ্গেল মাদার এন্ড তুমি গিয়েছো হচ্ছে ইউরোপে, সো ইউ আর জাস্ট লিভিং ইউর লাইফ লাইক ফান, ইউ আর জাস্ট হ্যাভিং ফান। বাট বাস্তবতা হচ্ছে এতটাই উল্টো, এতটাই সংগ্রামের এবং এতটাই কঠিন ছিল যে যেটা ভাঙা বলো যে আমার মাস্টার্সটা এত মানে আমার কাছে মনে হয় যে আমার জীবনের সবচাইতে কঠিন সময় ছিল ওই 1 বছর আমার এবং আমার বাচ্চার জন্য।
এবং এতটাই কঠিন ছিল যখন আমি আমার ওয়েনাগার স্কলারশিপ পাই পিএইচডির জন্য আয়ারল্যান্ড আসার জন্য, আই থিঙ্ক ট্রাইস অ্যাকচুয়ালি, যে আমি কি আসলে আমার বাচ্চা নিয়ে বাইরে আমার পড়াশোনা কন্টিনিউ করবো কিনা, কারণ এটা এতটাই কঠিন। আমার স্কলারশিপ ভীষণ রকম প্রেস্টিজিয়াস স্কলারশিপ পাওয়ার পরেও আমি অনেকবার ভেবেছি যে না, আমার পক্ষে আসলে সম্ভব না। এবং আমি আরো অনেককে চিনি যারা কিনা বাইরে পড়াশোনা করেছেন, তারাও দেখেছেন যে কি ভয়ঙ্কর, এবং আমাদেরকে আসলে সম্পূর্ণ আনসোশ্যাল হয়ে থাকতে হয়, কারণ আমরা না সোসাইটিতে বিলং করতে পারি, না বাংলাদেশি কমিউনিটিতে বিলং করতে পারি। প্রচন্ড কঠিন, এবং এই কঠিন বাস্তবতার মধ্যে বর্ণবাদ আছে, ভাষাগত প্রতিবন্ধকতা আছে, এবং ওই যে ইনফেরিয়র হয়ে থাকার একটা ব্যাপার আছে, এবং সিস্টেমের সঙ্গে অ্যাডজাস্ট করে থাকতে হয় আমাদেরকে। আমরা একটা অন্য জায়গা থেকে অ্যাডজাস্ট করে থাকি, এবং প্রচন্ড কঠিন। তো আমি বলবো যে সেই ধারণাটা বাংলাদেশের সমাজের মানুষের মধ্যে এক ধরনের আছে যে বিদেশ মানেই হচ্ছে খুব রঙিলা একটা জীবন। এটা সম্পূর্ণভাবে মিথ্যা, এবং এটার মধ্যে কোন রকম বাস্তবতা না। হ্যাঁ, আমার মনে হয় ওই আসলে জিনিসগুলো আমাদের ক্রিটিক্যালি দেখার প্রয়োজন আছে। আর ওই কম্প্যারিজনটা এই জন্য আমি অ্যাভয়েড করার চেষ্টা করি। একটার সাথে আরেকটা কম্পেয়ার করা যায় না। সো আপনি যে জায়গাতেই যান, আপনার জিওগ্রাফিক্যাল লোকেশন যখনই চেঞ্জ হবে, সেটা দেশের ভিতরে হোক বা দেশের বাইরে হোক, ওখানে বিভিন্ন রকমের চ্যালেঞ্জেস থাকে, বিভিন্ন রকমের সুবিধা থাকে, অসুবিধা থাকে। এগুলো আসলে একটার সাথে আরেকটা কম্পেয়ার করা সম্ভব না। লাইক আমি যেটা নাসরিনকেও সেদিন বলছিলাম যে আসলে ওই অ্যাপল অরেঞ্জ তো আসলে কম্পেয়ার করা সম্ভব না। আপনাকে অ্যাপলটা অ্যাপলের মতো করে দেখতে হবে, অরেঞ্জটা অরেঞ্জের মতো করে দেখতে হবে। সো এই দেশে যেই সমস্যা, এই দেশে যেই সুবিধা, সেটা এই দেশের প্রেক্ষিতে আমি বলতে পারবো। ওটা কম্পেয়ার করতে গেলে আসলে কম্প্যারিজনটা ঠিক ওভাবে কারেক্টলি করা যায় না। আই ডোন্ট থিঙ্ক ইট শুড বি কম্পেয়ার্ড ইদার। সো সেটাই আর কি। বাট যেটা আগে বলছিলাম যে ফিরোজ, এই টপিকটা নিয়ে আপনি একটা ডিসকাশন করেছেন, এটা মানে খুব ভালো হয়েছে, একটা ভালো কাইন্ড অফ অ্যান ওপেনিং টু মোর কনভারসেশনস, আই থিঙ্ক। এই কথা বলে আমি মানে আই ওয়াজ ওয়ান্ডারিং যে মানে সেটা হচ্ছে কনভারসেশন আরেকটা ওয়ান অফ দ্য ডিসঅ্যাডভান্টেজ দ্যাট আই হ্যাভ সিন পার্টিকুলারলি একাডেমিক মানে এরিয়াতে, এবং আমাদের তিনজনেরই সোশ্যাল সায়েন্সে খানিকটা মানে এফিনিটি আছে, ট্রেনিং আছে। সেক্ষেত্রে আমরা মাঝে মধ্যে একাডেমিক কথাগুলো এত দুর্বোধ্য ভাষা, সেটা তো আবার যদি ইংরেজিতে হয় তা আরো বিপজ্জনক। যেটা হচ্ছে এই কথাগুলো ইনক্রেডিবলি ইম্পর্টেন্ট, কিন্তু এই কথাগুলোকে কিভাবে নাসিনাপা কিন্তু অলরেডি ভাষার কথা বলেছেন, সহজ ভাষায় আলোচনা করা যায়, ডিসকাস করা যায়। আমার একটা অনেক বড় দৈন্যতা আছে, সেটা হচ্ছে আপনারা যত সুন্দর করে সমাজবিজ্ঞানের কথাগুলো বাংলায় গুছিয়ে বলতে পারেন, আমি পারি না। মানে আই এম হোপিং যে যাতে করে আমার আস্তে আস্তে আমার দক্ষতা বাড়াতে পারি। কিন্তু এই ডিসকাশনগুলো ভীষণ ভীষণ প্রয়োজন। তো আপনাদের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু নাসরিন আপা, হানা, দিস ইজ জাস্ট আ স্টার্টিং। মানে লেটস রিমেম্বার দ্যাট। এবং নাসরিন আপা আমাকে একটু সময় দিলে আপনার ডিসার্টেশনটা মানে যে the idea of Pirit, and I really want to have a conversation about it, and the other conversation that we can do, we want to do যেখানে আমরা তিনজনই we can equally participate, the idea of parenting মানে in the western country, our anxiety, our concerns, and what are the things we can do, এবং আরো যদি মানে we can bring some participants, that would be wonderful. মানে অডিয়েন্স থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস। নাসরিন আপা অসংখ্য ধন্যবাদ, হানা অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ ফিরোজ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।